কনসেন্ট্রেশন আসে মোটামুটি। আর এটা তো আমাদের স্লাইড জানো, বারবার তোমাদেরকে এই জন্য দেখানো। আমি বলছিলাম যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাসে এটা দেখানো হবে, এটার গুরুত্বটা বোঝানোর জন্য। ইভেন জানি না পরের চ্যাপ্টারেও আসলে এটার গুরুত্বটা এত বেশি, ম্যাথ করতে এই ভরগুলা জানা থাকা লাগে। তো এইটাই আজকে শেষবারের মতো ধরো দেখে নাও। চলো আমরা সামনের দিকে যাই। আশা করি এতদিনে এর থেকে অনেকগুলো তুমি মুখস্থ করে ফেলছো। মানে একটা জিনিস 5 বার দেখানোর পর তোমার ওইটার গুরুত্বটা নর্মালের থেকে একটু বেশি দেওয়া উচিত আমার মনে হয়, আমি দিতাম। এটাই আর কি। তাহলে আসো এবার আমরা আয়োডি মিতি আর আয়োডো মিতিতে চলে যাই। জিনিসটা কোনো নতুন বা কঠিন কনসেপ্ট না, আমরা আগের ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম সেই জিনিসটাই। তাহলে একটু মনে করে দেখো, আমাদের আগের ক্লাসের কনসেপ্ট কি ছিল? সেটা ছিল জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ। আর লাস্ট ক্লাসের আগের ক্লাস মানে আরো 2টা ক্লাস আগের কথা যদি বলি, তখন আমরা শিখছিলাম হচ্ছে টাইট্রেশন। সো আগের ক্লাসেও টাইট্রেশনই শিখছি, বাট দুইটার মধ্যে পার্থক্য কি? টাইট্রেশনের ক্লাসে আমরা ডেডিকেটেডলি শিখছি হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, অম্ল ক্ষার যেটা। দেন লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে জারক বিজারকেরও টাইট্রেশন হয়। সো পার্টিকুলারলি আমাদের এই যে আজকে ক্লাসে যে আয়োডিমিতি আর আয়োডিমিতি, সেটা পড়বে জারণ বিজারণ টাইট্রেশনের মধ্যে। মানে জারণ বিজারণ টাইট্রেশনেরই একটা পার্ট। তো আগের ক্লাসে যেহেতু আমরা জারণ বিজারণের কনসেপ্টটা অনেক সময় নিয়ে, একটু দেখো পুরো 2 ঘন্টা বা তার থেকেও কিছু সময় বেশি আমরা জারণ বিজারণ নিয়ে ক্লিয়ার করছিলাম, তাই এই ক্লাসে আশা করি আয়োডিমিতি আর আয়োডোমিতি নিয়ে সমস্যা হবে না। প্রথমে আমি তোমাকে একটু নর্মাল কিছু কথা বলি, একদম নর্মাল কথা বলি। আমরা টাইট্রেশনের কনসেপ্ট মনে করে দিব, কোনো সমস্যা নেই। একটা নর্মাল কথা হচ্ছে, নামে তো একটু প্যাচ লাগতে পারে তাই না? আগে নামের প্যাচটা ক্লিয়ার করে রাখি। আইওডি, দেখছেন? আয়োডো। তো তুমি একটু মনে রাখবা যে যেটা আয়োডি আছে সেটাতে সরাসরি আয়োডিন ব্যবহার করা হয়, আগে সহজ কথা বুঝো। আর যেটা আয়োডো সেটাই পরোক্ষভাবে, মানে আমি যদি বলি ইনডিরেক্টলি, তাহলে মনে রাখার ওয়ে কি? ইনডিরেক্টলি এটা। তাহলে মনে রাখার ওয়ে কি? সরাসরি আয়োডিন ইউজ করা হয়, তাই নাম হচ্ছে আয়োডিমিথি। আর যেটায় সরাসরি আয়োডিন ইউজ করা না হইলো সেটা আয়োডোমিথি, উল্টাটা আর কি। তাহলে একটা মনে রাখলে আরেকটা কিন্তু অটোমেটিক মনে থাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এখন আমরা সবাই ক্লাসে মনোযোগ দিই। এখন দেখলাম স্টুডেন্ট সংখ্যা আরো কিছু বাড়ছে। তো তাদের জন্য বলে রাখি যে এটা আমরা প্রথম স্লাইডে আছি আসলে, আয়োডোমিথি আর আয়োডোমিথি দিয়ে শুরু করতেছি। তো এখন থেকে যারা নতুন জয়েন করলাম আবার, তারা একটু মনোযোগ দিই। তাহলে কি বললাম দেখো, আগে তোমাকে আমি আয়োডি এন্ড আয়োডোমিথি এদের পার্থক্য বুঝাচ্ছি। তাহলে প্রথম কথা, তুমি মানে কি করব না করব সেটা পরের কথা, আগে এতটুকু মনে রাখবা, আয়োডিমিথিতে সরাসরি আয়োডিনটা ব্যবহার করা হয়, আর আয়োডোমিথিতে ইনডিরেক্টলি আয়োডিনটা ব্যবহার করা হয়। সেটা কি রকম? তার আগে আমাকে একটু বলো তো, এই যে আই2 আয়োডিন, সে একটা হ্যালোজেন, আমি হিন্ট দিয়ে দিচ্ছি সব রকম। একটা হ্যালোজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল। সে কি বলতো? সে কি জারক নাকি বিজারক? জারক হলে ও লিখতে পারো, বিজারক হলে আর লিখতে পারো। ওই যে অক্সিডেশন রিডাকশন ওখান থেকে আসছে। বা চাইলে তুমি ডিটেলসও লিখতে পারো জারক, সমস্যা নেই। তাহানা লিখছে, জামি লিখছে, হীরা লিখছে। এই হীরা একটু দেখো ভাইয়া, ভুল হয়েছে, অনেক উল্টাটা লিখতেছো। আয়োডিন, আয়োডিন একটা তড়িৎ ঋণাত্মক মৌল। আগের দিনের পড়াশোনা সব ভুলে গেছি। আয়োডিন একটা তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেনের মতো হ্যালোজেন। ক্লোরিন যদি জারক হয়, আয়োডিন কেন বিজারক হবে? দেখো খুব কমন সেন্স, কিন্তু এভাবে মনে রাখলে হয়েছে। সব হ্যালোজেনই কি? সব হ্যালোজেন আমাদের জারক হবে। এখানে আয়োডিন কিন্তু জারক, ঠিক আছে? তাহলে দেখো আর, আচ্ছা আরেকটা জিনিস দেখো, যদি তোমার বিশ্বাস না হয় তুমি একটু এভাবে চিন্তা করো। আয়োডিন কি এভাবে আছে, আয়োডিন কি করবে? নিশ্চয়ই সে আয়োডাইডে পরিণত হবে, রাইট? আয়োডাইডে পরিণত হবে মানে সে 2টা আয়োডিন যেহেতু, তার মানে 2টা আয়োডাইড দিবে। এখন দেখো, আয়োডিন যদি আয়োডাইডে পরিণত হয়, তাহলে কি তার 2টা ইলেকট্রন নেওয়া লাগবে। আর 2টা ইলেকট্রন নেওয়া, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, তাহলে ইলেকট্রন নেওয়া মানে কি হচ্ছে? এই বিক্রিয়াটা একটা বিজারণ বিক্রিয়া হয়ে গেল। তাহলে আবার যদি বলি যে বিজারণ আসলে কার সাথে হয়, বিজারণ হয় হচ্ছে জারকের সাথে। সো আয়োডিন হচ্ছে জারক। যেই যেই সেন্সে মানে যেই থিওরি, এত থিওরি শিখেছি যেভাবে মনে রাখো না কেন, এটা আমাদের একটা জারক। এই ভুলগুলো করবো না, এগুলো তো বেসিক কথাবার্তা তাই না? আমরা সেদিন এত এত করে জারক বিজারকের কনসেপ্ট বুঝাইলাম, তারপর যদি তুমি এসে বলো যে জারক, এখানে আয়োডিন হচ্ছে বিজারক, তাহলে কেমন হবে বলো? এখানে আয়োডিন হচ্ছে জারক, মানে ও নিজে জারক, তাই ও বিজারিত হইছে, তাই ওর সাথে এখানে বিজারণ বিক্রিয়াটা হইছে। তাহলে আসো যে আমাদের এখানে, যে আমি যদি আয়োডিনকে এখন জারক হিসেবে ব্যবহার করি, তার মানে অবশ্যই
এখানে আমাদের যে সোডিয়াম থায়োসালফেটটা সেটা হচ্ছে বিজারক। তো এই যে একটা জারক আর বিজারকের বিক্রিয়ায় এখানে একটা রিয়াকশন হইলো। এখন আমাদের টাইট্রেশনের কনসেপ্টটা কি খেয়াল আছে? টাইট্রেশনে কি থাকে? দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জানা ঘনমাত্রার দ্রবণ, আরেকটা হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণ। সো আমাদের বেসিক আইডিয়াটা কি ছিল? আমরা জানাটা দিয়ে অজানাটা বের করতে পারি। আবারও দেখো, আমরা কি করি? জানাটা দিয়ে অজানা ঘনমাত্রার দ্রবণটা বের করতে পারি। তাহলে ওই যে মনে আছে না, আমরা ম্যাথ করছি, আর একটু মনে করাই, ওই যে V1S1 সমান V2S2, দেখা যাচ্ছিল কি আমরা এখানে চারটার মধ্যে তিনটা জিনিস জানি, ধরো আমরা খালি S2 জানি না, তাহলে কি বাকি তিনটার মান বসে আমরা S2টা কিন্তু পেয়ে যাই। এগুলো কিন্তু সব আগে পড়ানো জিনিসপত্র। তাহলে দেখো এখানে আমাদের জানা ঘনমাত্রার দ্রবণটা কি? তাহলে সেটা হচ্ছে আমাদের আয়োডিন। তাহলে আয়োডিন হচ্ছে এখানে আমাদের জানা ঘনমাত্রার দ্রবণ। আরেকটা নাম তোমরা শিখছো, জানা ঘনমাত্রার দ্রবণ যেটা, সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তাহলে আমরা কি শিখলাম? যে এখানে জারক হচ্ছে আয়োডিন আর আয়োডিন হচ্ছে জানা ঘনমাত্রার দ্রবণ। তার মানে এই যে একটু আগে যে কথাটা বললাম সরাসরি ব্যবহার করার ব্যাপারটা, তার মানে তুমি আয়োডিনের যে জানা ঘনমাত্রা সেটা দিয়ে তুমি বিজারক যে আছে সোডিয়াম থায়োসালফেট, তার তুমি অজানা যে ঘনমাত্রাটা সেটা বের করতে পারতেছো। আমি যদি জিনিসটা একটু সহজ করে দিই, এখান থেকে যদি আমরা স্টয়কিওমেট্রিটা লিখি, সেটা কিরকম? ওই যে উপরে যার যার মোল সংখ্যা n অফ সোডিয়াম থায়োসালফেট, এটা ইকুয়ালস টু আমরা কি লিখি? n অফ আয়োডিন। দেন নিচে আমরা কি দিয়ে ভাগ দিই? নিচে ভাগ দিয়ে হচ্ছে যার যার সামনে যে মোল সংখ্যা আছে সেটা। সো এটাকে ভাগ দিব 2 দিয়ে, আর এটাকে ভাগ দিব হচ্ছে 1 দিয়ে। সো দেখো, আর বাকিটা হচ্ছে তুমি এই যে ভিএস ফর্মুলা ইউজ করতে পারো। এই যে আবার মনে করে দিই, এগুলোই কিন্তু করে আসতেছি আমরা লাস্ট কয়েক ক্লাস ধরে, n ইকুয়ালস টু ভিএস। তার মানে ঘটনা যেটা হয়েছে, তুমি এখানে আয়োডিনের এসটা তুমি জানো, বাট এই যে আমাদের সোডিয়াম থায়োসালফেটের এস, সেটা তুমি জানো না। তাহলে কি করলে তুমি? এটা একটা টাইট্রেশনই বেসিক্যালি, বাট জিনিসটা আয়োডিন দিয়ে করা হয় দেখে এটা আলাদা একটা সিগনিফিকেন্স, যে আয়োডিন ইতি। তাহলে সরাসরি আয়োডিন ইউজ করছো। এবার আসো ভাইয়া সেকেন্ড কেসটা আসো। সেকেন্ড কেসটা কি হচ্ছে? যে কপার সালফেট, কপার সালফেট নিজে হচ্ছে একটা জারক। খেয়াল করো একটা জিনিস, কপার সালফেট হচ্ছে একটা জারক। মানে কপার সালফেট আমি তোমাকে দেখাই কেন, কোন সেন্সে সে জারক। মানে মনে করো কপার হচ্ছে এখানে 2+, তো কপারের তো জারণ মানের বৃদ্ধি পাওয়ার উপায় নাই। আমরা কি জানি? বিজারকের বাড়ে। তো কপার 2+, আইদার সে পরিণত হবে কপার প্লাসে, এটা হইতে পারে, বা সে পরিণত হবে কপারে। এখানে কি হবে সেটা আমরা দেখবো। বাট যে কোনো একটা র্যান্ডম রিঅ্যাকশন যদি চিন্তা করি, কপার 2+ চেঞ্জ হওয়ার পর কি হবে? কপার প্লাস হবে বা কপার হবে। নিশ্চয়ই কপার 3+ বলতে যে কিছু নাই, 4+ বলতে যে কিছু নাই, সেগুলো আমরা জানি। তাহলে দেখো আমাদের ওই যে ওই থিওরি যদি অ্যাপ্লাই করি, এই যে +2 থেকে যার কমে গেছে বিজারকের বাড়ে, তাহলে যার কমে গেছে সে অবশ্যই কি হবে? আমাদের জারক। কথা হচ্ছে কপার সালফেটও জারক, আয়োডিনও জারক। তার মানে ভাইয়া খেয়াল করছো, জারক দিয়ে তো জারক টাইট্রেশন করতে পারবে না। যেমন আমরা পড়ছি অ্যাসিড বেস টাইট্রেশন, কখনোই একটা অ্যাসিড দিয়ে আরেকটা অ্যাসিডের ঘনমাত্রা বের করতে পারবা না, একটা ক্ষার দিয়ে আরেকটা ক্ষারের ঘনমাত্রা বের করতে পারবা না। ঠিক একই ভাবে একটা জারক দিয়ে তুমি আরেকটা জারকের মানে বেসিক্যালি কোনো রিঅ্যাকশনই হবে না। তুমি যদি কপার সালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া করাইতে যাও, এখানে কোনো রিঅ্যাকশনই হবে না। এই জন্য আমরা কি করছি একটু যদি লক্ষ্য করো, আমরা আয়োডাইড লবণ নিচ্ছি। আয়োডাইড লবণটা কিন্তু একটা বিজারক। অনেকেই এই ব্যাপারটা একটু গোলাই, আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই। এই যে পটাশিয়াম আয়োডাইড, যে আমরা জানি যে দর্শক আয়নটা সবসময় কি হয়, আমাদের এখানে কিন্তু পটাশিয়াম হয়। সো মনে করো আমার কাছে আয়োডাইড আছে, দেখো এই যে এই রিঅ্যাকশনটা লিখছিলাম না একটু আগে, ঠিক এর উল্টা ঘটনাটা ঘটবে। এবার আমি আয়োডিন থেকে যাইতে চাই হচ্ছে, আয়োডাইড থেকে লবণ থেকে যাইতে চাই আয়োডিনের দিকে। তাহলে সমতা কিভাবে করব? এই পাশে যেহেতু 2 আছে, এখানে আমরা 2 দেই, এন্ড এইখানে দেখো তার এই যে দুইটা আয়োডাইডের দুইটা এক্সট্রা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন কিন্তু ছেড়ে দেওয়া লাগবে। তার মানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, এই যে আমরা এই কাজটা যে করি, কোথায় জায়গা আছে, ধরো এইখানে একটু দেখাই, যে এ মাইনাস ইলেকট্রন যদি এ প্লাস হয়, যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই এ প্লাস হয়, তো এই যে এই বিক্রিয়াটা যদি জারণ হয়, তাই না, ইলেকট্রন ছাড়ন বিক্রিয়া যেহেতু, তার মানে অবশ্যই উল্টা বিক্রিয়া যেটা এ প্লাস, এবার সে যদি ইলেকট্রন গ্রহণ করে এতে পরিণত হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা বিজারণ হইতে বাধ্য। যে কোনো জারণ বিজারণের জন্য এটা একটা কমন সেন্স, যে এ যদি ইলেকট্রন ছেড়ে এ প্লাস হয়, তার মানে এটা জারণ। আবার এ প্লাস যদি ইলেকট্রনটা নিয়ে এতে পরিণত হয় উল্টাটা, তাহলে সেটা বিজারণ হবে।
তাহলে দেখো এই যে আমাদের আয়োডাইড সে কিন্তু বিজারণ হচ্ছে কেন, এই যে দেখো মাইনাস ছিল, মাইনাস থেকে বেড়ে জারণ সংখ্যা শূন্য হয়ে গেছে, তাই না? তাহলে সে কিন্তু একটা বিজারক। তাহলে দেখো আমি যে সরাসরি আর ইনডিরেক্টলি ইউজ করার কথা বলতেছিলাম, এবার তোমাকে আমি ব্যাপারটা বুঝাই। এখন হচ্ছে যে যেহেতু কপার সালফেট একটা জারক, আবার আয়োডিন একটা জারক, তাই আমরা এখানে সরাসরি আয়োডিনটা ব্যবহার করি নাই। আমরা কি করছি, আয়োডিনেরই একটা বিজারক ফর্ম যেটা হচ্ছে আয়োডাইড, সেটাকে ব্যবহার করছি। আবারও বলতেছি, তুমি এটা যে কোনো কারোর জন্য চিন্তা করো, শুধুমাত্র আয়োডিন হয়েছে দেখে এরকম না। তার যদি এক ইলেকট্রন ছেড়ে যদি সে জারণ হয়, তাহলে উল্টা জিনিসটা ঘটলে বিজারণই হবে। খুব কমন সেন্স রিলেটেড একটা জিনিস এটা। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে এখানে একটা জারক আর বিজারক ব্যবহার করে দেখো আয়োডিন কিন্তু পাইছি। এবার আমি এই আয়োডিন দিয়ে কি করলাম, এই আয়োডিন দিয়ে আমি আবার সোডিয়াম থায়োসালফেটকে জারণ করলাম। তাহলে দেখো বেসিক্যালি আমরা এখানে কি করছি, যে একটা তোমাকে বিজারক এইটা থাকে অজানা, আর আরেকটা ক্ষেত্রে কি হয়েছে, তোমার জারক যেটা সেটা হচ্ছে অজানা। তো এখানে যেহেতু বিজারকটা অজানা, তাই সরাসরি তুমি আয়োডিনকে ব্যবহার করতে পারছো। আর এখানে যেহেতু জারকটা অজানা, তাই তুমি আয়োডাইডের জানা ঘনমাত্রার দ্রবণটা নিচ্ছ। দেন কি হলো, এখান থেকে রিয়াকশন করলো, রিয়াকশন করে আমি কি পেয়ে গেছি, আয়োডিন পেয়ে গেছি। এবার আবার যদি একই কাজটা করি, এখন যে আয়োডিনটাকে পাইছি সেটা দিয়ে যদি আমি আবার সোডিয়াম থায়োসালফেটকে জারণ করি, তখন আমি কিন্তু এই মানটা পেয়ে যাব। এবার আসো আমি তাদের মধ্যে একটা সম্পর্ক লিখি। আমি অলরেডি এই যে এই সমীকরণ থেকে আমি যদি 1 দেই, 2 দেই, আমি অলরেডি 2 নাম্বার থেকে কি জানি, যেটা একটু আগে লিখছি, n অফ সোডিয়াম থায়োসালফেট ডিভাইড বাই 2 সমান কি হবে, n অফ আয়োডিন ডিভাইড বাই 1। এখন দেখো এই দুইটা থেকে আবার আমি লিখতে পারি না, যে আয়োডিনের মোল সংখ্যা আর এই যে কপার সালফেটের মোল সংখ্যা, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি আমি। দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, n অফ কপার সালফেট ডিভাইড বাই 2। কারণ কি, আয়োডিন এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে। তো বেসিক্যালি কাহিনী যেটা করলাম, এখানে আয়োডিন দিয়ে আমি দুইটাকে কানেক্ট করলাম। কোন দুইটাকে কানেক্ট করলাম, ওই যে কপার সালফেট যেটার ঘনমাত্রা আমি জানি না, ওইটার সাহায্যে আমি কানেক্ট করলাম এখানে হচ্ছে এই সোডিয়াম থায়োসালফেট যেটা, সেটাকে। তো বেসিক্যালি এখানে যদি মনে করো আমরা এটার ঘনমাত্রা যদি জানি, তাহলে কিন্তু আমি সহজেই বের করে ফেলতে পারবো। তো এতক্ষণ আমরা জাস্ট বেসিক কনসেপ্ট বললাম, এবার আসলে সংজ্ঞার দিকে যাই, তারপর ম্যাথ দেখলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো যে কথাবার্তাগুলো বলছি সেগুলাই, যে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট আর অনেক কিছুকেই করা যায়, সালফাইড, আর্সেনাইড ইত্যাদি বিজারক পদার্থের টাইট্রেশন। দেখছো কেন বিজারক পদার্থের টাইট্রেশন, কারণ এই যে সরাসরি যে আয়োডিনটা ইউজ করলাম সে নিজে হচ্ছে জারক, করার মাধ্যমে এদের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডিন বলা হয়, যেহেতু সরাসরি আয়োডিনটাই ব্যবহার করছি। আচ্ছা, তাহলে পরেরটা দেখো, কোন জারক পদার্থের, যেমন আমাদের এখানে কপার সালফেট ধরো, অন্য কেউ যে হইতে পারবে না তা না, কপার মোস্ট কমন আর কি, এটা ডাইক্রোমেট হইতে পারে, পারম্যাঙ্গানেট হইতে পারে, এই যে লেখা আছে দেখো বিভিন্ন জারক পদার্থই আসলে হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো ধরো কোন জারক পদার্থের নির্দিষ্ট আয়তনের সাথে আয়োডাইড লবণ, তাহলে একটু আগে আমরা যে কাজটা করছি সেটাই, যে কপার সালফেট নিলাম, কপার সালফেটের একটা আয়তনের সাথে আমি এবার আয়োডাইড লবণ মিশাইছি, যেহেতু কি জারক বিজারক নেওয়া লাগবে, এর বিক্রিয়া উৎপন্ন আয়োডিনকে, তার মানে এই বিক্রিয়া থেকে যে আয়োডিনটা পাইছি সেটাকে হচ্ছে আমি প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করলাম। মানে এখন আমি এই যে আয়োডিনটাকে পাইছি, এটাকে আমি কি দিয়ে টাইট্রেশন করছি, সোডিয়াম থায়োসালফেট দিয়ে। তাহলে দেখো একটাই কি হচ্ছে, একটা বেসিক্যালি তুমি সোডিয়াম থায়োসালফেটেরটা অজানা থাকে আয়োডিমিতিতে, হ্যাঁ, আরেকটা হচ্ছে আয়োডোমিতিতে, যেটা সেটা হচ্ছে কপার সালফেটের পরিমাণ যেটা, সেটা অজানা থাকে। বারবার যেটা বলতেছি, আয়োডিমিতিতে তুমি আয়োডিনেরটা জানো, জানা অজানা, এন্ড সেটা দিয়ে তুমি বিজারকেরটা বের করো। আর আয়োডোমিতিতে কি হয়েছে, তুমি আসলে সোডিয়াম থায়োসালফেটেরটা জানো কিন্তু কপার সালফেটেরটা জানো না, তখন তুমি এই যে কানেক্টর যে রিয়াকশন সেটা দিয়ে এই কাজটা করলা। আচ্ছা, না এই আয়োডিনের জন্য, এই বিক্রিয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, হ্যালোজেন গুলো খুব ভালো জারক হয়, সো তাদের জন্য পার্টিকুলার কোনো মাধ্যম প্রয়োজন হয় না। এটাই মনে করো এই বিক্রিয়ার আরেকটা সুবিধাজনক কথা। সামারি কি হবে,
এটাই তো সামারি ছিল। ইনডিরেক্টলি আয়োডিন ইউজ করা বলতে কি আয়োডাইড ইউজ করা হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা তো বললাম। এই যে দেখো, আয়োডাইডই তো ব্যবহার করছি, আয়োডাইড ব্যবহার করলাম না? ইনডিরেক্টলি আয়োডিন ব্যবহার করে আয়োডিন পাইছি, দেন আয়োডিনকে কাজে লাগায় আমি থায়োসালফেটটা তৈরি করলাম। সো এই তো, এটাই ছিল আয়োডিমিতি আর আয়োডোমিতির। এবার দেখো আমরা এই যে লাস্ট ক্লাসে যে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সমতা করলাম, ম্যাথ দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, সো একটু ধৈর্য ধরি। লাস্ট ক্লাসে যে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সমতা করলাম, এখন হচ্ছে যে সেটারই একটু একটা রিভিউ দেখি। যে এখানে আমাদের দেখো, আয়োডিন কি? আয়োডিন হচ্ছে অবশ্যই জারক, আর আমাদের থায়োসালফেট কি? থায়োসালফেট হচ্ছে বিজারক। সো যেটা বলছিলাম, এখানে একটু মুখস্থ রাখার ব্যাপার স্যাপার আছে এই জিনিসগুলা। যে যেমন আয়োডিন একটা মুখস্থ রাখার কিছু নাই, মনে রাখবা হ্যালোজেন গুলা সবসময় কি হবে? হ্যালাইড হবে। মানে তোমার কাছে ধরো আয়োডিন না, ধরো ক্লোরিন আছে, সে চেঞ্জ হইলে কি হবে? সে তো আর ক্লোরিন প্লাস হবে না, সে অবশ্যই ক্লোরিন মাইনাসই হবে, তাই না? জারণ বিজারণ বিক্রিয়ায়। তো দেখো, এই জন্য আমি আগে যদি বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখে ফেলি। কেন লিখলাম এটা? কারণ এটা সহজ। যেটা তোমাদের একটু আগে কিন্তু আগের পেজে লিখে দেখাচ্ছি, যে আমাদের কাছে আয়োডিন আছে, তাহলে আয়োডিন থেকে কি হয়? আয়োডাইড হয়। সমতা করার জন্য আমি কি করলাম? এখানে দুইটা আয়োডিন আছে, তাই সামনে একটা 2 দিলাম। তাহলে অবশ্যই এই মাথায় যে নেগেটিভ দুইটা চার্জ আসলো, সেটা কিভাবে আসবে? যদি আয়োডিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে এটা বিজারণ বিক্রিয়া হয়েছে, যেহেতু সে নিজে কি জারক গেল। এখন দেখো, পরেরটা আসলে খুবই সিম্পল। পরের ব্যাপারটা যেটা হচ্ছে, যে আমাদের এখানে থায়োসালফেট ছিল, এই যে S2O3 2 থায়োসালফেট যেটা হয় পরিণত হয়ে চেঞ্জ হয়ে টেট্রাথায়োনেট S4O6 2 এটা হয়ে যায়। তো দেখো, আমাদের প্রথম কাজ থেকে কি থাকে? পরমাণু সংখ্যা সমান করা দুই পাশে। মনে আছে নাকি? এই রবিবারেই পড়ছি। পরমাণু এখানে দেখা যাচ্ছে যে সামনে যদি 2 দাও এই থায়োসালফেটের সামনে, তাহলেই দুই পাশে পরমাণু সংখ্যা সমান হয়ে যাবে। এবার আসো, চার্জ সংখ্যা আসলে কত হবে, কয়টা ইলেকট্রন আসলে সে নিবে। এখানে যদি আয়োডিন দুইটা ইলেকট্রন ছাড়ে, তাহলে মানে দুইটা ইলেকট্রন নেয়, তাহলে ডেফিনেটলি আমাদের এই থায়োসালফেট যেটা, সে আসলে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। থায়োসালফেট দুইটা ইলেকট্রন ত্যাগ করার কারণেই সে টেট্রাথায়োনেটে পরিণত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আয়োডিন দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, এন্ড আয়োডিন যে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, সেটা আসলে কোত্থেকে পাইছে? সে এই থায়োসালফেট থেকে। তো এই কারণে আমি কি করছি, ইচ্ছা করে আমি বিজারণ অর্ধবিক্রিয়াটা আগে লিখছি, কারণ অবশ্যই এটা আমি তোমাকে দেখাইছি আগে, আর এটা সহজ। সো সহজটা যদি আগে লিখে ফেলি, তখন এই যে আমাদের থায়োসালফেট বা টেট্রাথায়োনেট, এগুলো যদি একটু কমপ্লিকেটেড লাগেও আসলে কোনো ব্যাপার না। কারণ সহজটা যদি আমি বের করতে পারি কয়টা ইলেকট্রন নিচ্ছে বা দিচ্ছে, তাহলে যেটা উল্টাটা, সেটা আমি ওই অপোজিট পরিমাণ ইলেকট্রন হিসাবটা এভাবে করতেই পারি। সোডিয়াম কি হবে? আমরা কি ভুলে গেছি যে সোডিয়াম প্লাস সব জায়গায় এটাই থাকে, সে হচ্ছে দর্শক আয়ন। ঠিক হচ্ছে আমাদের পটাশিয়ামের মতো। দর্শক আয়ন কি? যার জারণ মানের চেঞ্জ হয় না। একটু যদি খেয়াল করো, সবখানেই সোডিয়াম প্লাস হিসেবে আছে, +1 +1 +1। এই প্রত্যেকটা যৌগেই সোডিয়ামের জারণ মান +1 আছে। তাহলে যার জারণ মান চেঞ্জ হয় না, সেই কি হয়? আমাদের দর্শক আয়ন। এই জন্য সোডিয়ামকে বাদ দিয়ে রাখতেছি। মনে আছে না, আগের দিন আমরা সালফেট, পটাশিয়াম এদেরকে বাদ দিয়ে রাখছি। তো এরা কিন্তু কমন। আগের দিনের যেই যে বিক্রিয়াগুলা আমরা ইয়ের জন্য দেখছি, পটাশিয়াম ডাইক্রোমেট দেখছি, ওই জায়গায় যদি তুমি সোডিয়াম ডাইক্রোমেটও রাখো, তাহলে একই কাহিনী হবে। আচ্ছা, সো এই তো ফাইনাল বিক্রিয়াটা আমরা কিভাবে লিখি? ফাইনাল বিক্রিয়াটা আমরা লিখি হচ্ছে, এখানে ওই দুইটা ইলেকট্রন কাটাকাটি গেল, তাহলে আমাদের কি হলো? 2s2o3 প্লাস হচ্ছে আয়োডিন, এটা থেকে আমরা কি পাই? S4O6 2 প্লাস হচ্ছে যে 2 আয়োডিন। এই যে সোডিয়ামকে নিয়ে চিন্তা করতেছিলা, এখন তুমি চাইলে সোডিয়ামকে বসা দাও, এখানে একটা 2 হবে। তাহলে এখানে সামনে 2 আছে, সো 2 Na2 হবে। কেন Na2 হয়েছে? সালফেটের চার্জ যেহেতু 2 আমরা যদি আগের দিন ডাইক্রোমেটেরটা বুঝে থাকি, ডাইক্রোমেটের 2 ছিল দেখে আমি পটাশিয়াম সামনে বসেছিলাম, এভাবে দুইটা। ঠিক একইভাবে আসছে ঘটনাটা। তারপর দেখো S2O3, আয়োডিন তো আয়োডিনের মতোই, কোনো ঝামেলা নাই। ঠিক একইভাবে এখানে যেহেতু 2 আছে, তার মানে সোডিয়াম কয়টা বসবে? প্লাস চার্জের সোডিয়াম দুইটা, 2 কে ব্যালেন্স করার জন্য S4O6। আর এখানে যেহেতু 2 আয়োডিন মাইনাস আছে, তাহলে এখানে কি 2 সোডিয়াম আয়োডাইড। যদিও রিঅ্যাকশনটা উপরে দেওয়াই আছে, বাট তাও আমরা এখন সমতা সহ দেখে ফেললাম পুরো ঘটনাটা কি ঘটছে।
তো তাহলে ওভারঅল আমরা এতক্ষণ যা যা পড়ছি সেটা হচ্ছে তোমাকে আয়োডোমিতির যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করানোর জন্য, যাতে এখন তুমি ম্যাথটা মোটামুটি ভালো মতো বুঝে যাও। দেখো, এটা হচ্ছে মোস্ট কমন টাইপের ম্যাথ, আয়োডিমিতি আর আয়োডোমিতি থেকে আসা। এটা হচ্ছে মোস্ট কমন টাইপের ম্যাথ, যেগুলো কিনা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। অ্যাটলিস্ট তোমাদের লেভেলে এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে আমি কি করতেছি যদি একটু সহজভাবে বলি, যে দেখো একটু আগে যা পড়াইছি তা, যে 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণ, তাহলে একটু বুঝবা যে এটা কি, এটা জারক একটা। তাহলে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে, তাহলে তুমি যেখানেই দেখবা যে আয়োডাইডটা যোগ করা হয়েছে সেখানেই তুমি কি বুঝবা এটা আসলে ডুমিতি, আয়োডোমিতি। কারণ কি, তুমি তো সরাসরি এখানে আয়োডিন ইউজ করো নাই, আয়োডিন সরাসরি ইউজ করলে নাম দিতা আয়োডিমিতি। যেহেতু আয়োডিন ইউজ করো নাই, আয়োডাইড ইউজ করছো, তাই হচ্ছে ডোমিতি। দেখো, তাহলে এই যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড আমি কি যোগ করলাম, যোগ করে এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে বিমুক্ত আয়োডিন। এখন বলছে যে এই বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে সোডিয়াম থায়োসালফেটের 35 মিলিলিটার দ্রবণ প্রয়োজন। তাহলে সোডিয়াম থায়োসালফেটের কতটুকু প্রয়োজন? 35 মিলিলিটার। বলছে যে উক্ত দ্রবণে কপার 2+ আয়নের পরিমাণটা নির্ণয় করো। মানে এখানে আমাদের অজানা হচ্ছে আসলে কপার 2+, যেটা সেটা সেটা হচ্ছে এখানে আমাদের অজানা। এন্ড জানা কে, দেখো জানা হচ্ছে এখানে সোডিয়াম থায়োসালফেট। এন্ড দেখো ওর কি কি জানো তুমি, ওর তুমি এখানে একটা S1 জানো, তারপর এখানে তুমি একটা V1 জানো, আর এই ক্ষেত্রে যদি লক্ষ্য করো কপার সালফেটের কিন্তু আবার V2টা দেওয়া আছে। সো এখানে কপার আয়নের পরিমাণ জানতে চাইছে, সেটা আমরা একটু বুঝবো যে আয়নের পরিমাণ বলতে আসলে কি জানতে চাইছে। ওই যে আমরা দেখছি না যে সবসময় যে ঘনমাত্রা জানতে চায় তা কিন্তু না, অন্য কিছু কিন্তু জানতে চাইতে পারে। ওইটার নাম বলা হয়েছে তো ভাইয়া, থায়োসালফেট। খেয়াল করো নাই তুমি? এই যে লেখাও তো ছিল পেজে, একটু মনোযোগ দিও। হ্যাঁ, যেটা বলছি যে মনোযোগ না দিলে টপিকগুলা এখন শিখা হবে না, পরেও শিখা হবে না। এই যে দেখো লেখা পর্যন্ত ছিল কিন্তু সোডিয়াম থায়োসালফেট, আর এটা হচ্ছে টেট্রাথায়োনেট। অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলা। আচ্ছা জামি, ভেরি গুড, আনসার বের করে দিয়ে দিছে জামি আমাদেরকে, ধন্যবাদ। তাও আমরা একটু সবাই মিলে একটু আসো চেষ্টা করি। খুব সহজ জিনিস কিন্তু, যে আমরা কি করলাম, আয়োডাইড লবণ দিয়ে আয়োডিন বিমুক্ত করলাম। এবার ওই আয়োডিনটা দিয়ে আমি কি করব, এখন কপার সালফেটের যে পরিমাণটা সেটা নির্ণয় করব সোডিয়াম থায়োসালফেটের থ্রোতে। তাহলে দেখো, এখন যদি আমি এখানে স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করি, একটু আগে কিন্তু আমি স্টয়কিওমেট্রি কি হবে দেখাই দিচ্ছি। দেখো, যারা একটু আগে বুঝো নাই তাদের জন্য আরেকবার, এটা হচ্ছে 1 আর 2। তো 1 নম্বর সমীকরণের জন্য আমি কি লিখতে পারি, যে N অফ কপার সালফেট, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, সেটা সমান আমি কি লিখতে পারি, N অফ আয়োডিন ডিভাইড বাই 1। স্টয়কিওমেট্রি অনেকবার পড়ানো হয়েছে এটা। আচ্ছা, এরপর 1 আর 2 এর সাথে যদি আবার তুলনা করি, এখানেও আয়োডিন লাগছে 1 মোল, এখানেও আয়োডিন লাগছে 1 মোল। তাহলে আমি তুলনা করে এখানে আবার কি লিখতে পারি, N অফ Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট, যেটা ডিভাইড বাই 2। তাহলে দেখছো বেসিক্যালি এখানে আমাদের আয়োডিন যেটা, সেটা কিন্তু কোনো কাজ নাই। সে কি করছে, সে হচ্ছে একটা ওই যে পরোক্ষ সংযোগ, যেটা বারবার বলতেছি, সে হচ্ছে পরোক্ষভাবে একটা সংযোগ ক্রিয়েট করলো। কার মধ্যে? এই যে তোমার যে জারকটা, যেটা ধরো হচ্ছে আমাদের অজানা, তার মধ্যে, আর সাথে হচ্ছে আমাদের যে বিজারকটা, যেটা কিনা জানা। তাহলে এটাই হচ্ছে আসলে আয়োডোমিতির পারপাস। আয়োডিমিতিতে সাধারণত আমরা সরাসরি আয়োডিন ব্যবহার করি, আর আয়োডোমিতিতে আমরা আয়োডাইড থেকে আগে আয়োডিনটা বানাই নিই, দেন ওই আয়োডিনটা আমরা আবার ইউজ করি। এটাই আর কি। তাহলে অজানা আর এটা কি, জানা। তাহলে আসো এবার জানা মানগুলো আমরা বসে ফেলি। বাকি জিনিস তো সহজ, তাই না? এবার কিন্তু আমাদের পারা উচিত। আসো আরেকটা কথা ক্লিয়ার হই আমরা। এই যে আমরা কিন্তু আয়নের পরিমাণ আগেও বের করছি, ফেরাস আয়নের পরিমাণ বা ফেরিক আয়নের পরিমাণ, এগুলো কিন্তু আগেও বের করছি। তো তুমি দেখো, কপার সালফেট থেকে তুমি আসলে কি পাও, কপার সালফেট থেকে তুমি কি পাও, কপার 2+ পাও, আর হচ্ছে যে সালফেট 2- পাও। তো এই যে কপার 2+ পাও মানে কি, একটা কপার যদি নাও তাহলে একটা পাবা, দুইটা কপার নিলে কি দুইটা পাবা, তাই না? দুইটা কপার সালফেট নিলে দুইটা কপার আয়ন পাবা, এরকম। তাহলে এখানে দেখো আমাদের যে আয়নের পরিমাণ নির্ণয় করতে বলছে, এটা আসলে ভাই ডাব্লিউ জানতে চাইছে। আয়নের পরিমাণটা এখানে ডাব্লিউ জানতে চাইছে। যদি এখানে বলতো যে ঘনমাত্রা, যদি বলতো যে কপার 2+ আয়নের ঘনমাত্রা কত, তখন তুমি ওই যে ভিএস এর ফর্মুলাটা ব্যবহার করতে পারতা। বাট এখানে যেহেতু পরিমাণ জানতে চাইছে, তাই তুমি কি ব্যবহার করবা,
W/M যেটা সেটা। তাহলে দেখো এখন আমাদের যেহেতু আয়োডিনের আর কাজ নাই, আমি সম্পর্ক কার কার মধ্যে দেখাবো? আমি সম্পর্ক দেখাবো হচ্ছে এই যে কপার সালফেটের মধ্যে, আর সম্পর্ক দেখাবো হচ্ছে আমাদের এই যে সোডিয়াম থায়োসালফেটের মধ্যে। দেখছো সুন্দর মতো আয়োডিনটাকে এখন আমি বাদ দিয়ে দিতে পারছি। কারণ কি, ও দুইটার মধ্যে একটা পরোক্ষ সংযোগ, যে ওই যে মনে আছে আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিয়ে ফেরাস সালফেট বানাইছিলাম, এরপর ওইটা দিয়ে আবার জারণ করছিলাম, তাহলে কি একটা সংযোগ ফেরাস সালফেটের মাধ্যমে করছিলাম, ওইরকম আর কি। যেভাবে তুমি দুইটা রিঅ্যাকশনকে এরকম তুলনা করতে পারো যদি মোল সংখ্যা সমান থাকে, আবার মোল সংখ্যা সমান না থাকলে কিন্তু অনেক কাহিনী হয়ে যেতে পারে, ঠিক আছে? এসব ম্যাথে কি আগে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া শো করতে হবে? না না, শো করতে হবে না। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া শো করতে হবে না। এখানে আমরা এই বিক্রিয়াটা কেন লিখছি? ওই যে স্টয়কিওমেট্রিটা বের করার জন্য। আমরা যে এখানে স্টয়কিওমেট্রিটা ইউজ করছি সেটা বের করার জন্য এটা আসলে লিখছি। আসো মানগুলা বসাই। মানগুলা তাহলে কি বসাবে এখানে? কি বের করতেছো? এন অফ কপার 2+ এর। তুমি কিন্তু কপার সালফেটের পরিমাণ বের করতেছো না। আর আমরা এখন নিচে আর 2টা না লিখলেও পারি, তার কারণ কি 2 2 তো কাটাকাটি চলে যাবে, তাই না? 2 2 এখানে আমাদের কাটাকাটি চলে যাবে। আর সোডিয়াম থায়োসালফেটের জন্য কি ইউজ করব আমরা? আমরা ইউজ করব ভি ইনটু এস, এই ফর্মুলাটা, যেহেতু দেখো ওর ভি আর এস দেওয়া আছে। তো ওইটাই বললাম, এখানে যে 50 মিলিলিটার, এই ইনফরমেশনটা কিন্তু আসলে ইউজলেস। কারণ কি, তোমার এখানে ঘনমাত্রা জানতে চায় নাই, জানতে চাইছে কপার আয়নের পরিমাণ। পরিমাণ ওয়ার্ডটা সবচেয়ে বেশি যায় ভরের সাথে। তাহলে আমরা কি করব এখানে? W ডিভাইড বাই 63.5, যেটা কিনা হচ্ছে কপারের ভর বা কপার আয়নের ভর এইটাই। এবং এখানে ভি কত হবে? অবশ্যই মিলিলিটারকে আমরা সবসময় যেটা করি 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে নিয়ে যাব। এই যে 35 মিলিলিটার ছিল, আর আমাদের এখানে আয়তনটা ঘনমাত্রাটা কত ছিল? 0.5 ইন্টু 0.15। সো ক্যালকুলেশন করলে আমি এখানে ডাব্লিউটা যেটা পাবো, আবারও বলতেছি, সেটা হচ্ছে কপার 2+ এর। এমন হইতে পারতো যে তোমার আসলে কপার সালফেটেরই চাইছে। আগের দিনও কিন্তু এরকম ম্যাথ করাইছি ভাইয়া, যেটা হচ্ছে হইতে পারে যে ফেরাস সালফেটের চাইছে, আবার হইতে পারে যে আয়রনের চাইছে। দুইটার একটু খেয়াল রাখবে, এই জন্য কোয়েশ্চেনে কি বলতেছে, দুইটার জন্য হিসাব কিন্তু আলাদা। সো ক্যালকুলেট করলে এখানে পেয়ে যাবো 0.33 গ্রাম। আশা করি এটা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো চলো এবার আমরা সামনের দিকে যাই। আরেকটা ম্যাথ আছে এখানে। বেসিক্যালি এই ম্যাথটা আসলে করে দেওয়ার কিছু নেই, কারণ একদম সেম টু সেম ম্যাথ। এখানে দেখো কি বলা হয়েছে, 6 গ্রাম তুতে, যেটা হচ্ছে আমাদের আসলে কপার সালফেট, ঠিক আছে? কপার সালফেট পানিতে দ্রবীভূত করে 250 cm³ দ্রবণ প্রস্তুত করা হলো। সো এই যে দ্রবণটা যে প্রস্তুত করা হয়েছে, তারপর কি বলা হচ্ছে, এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব নিয়ে তাতে অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম আয়োডাইড যোগ করলে যে আয়োডিন বিমুক্ত হয়, মানে রিঅ্যাকশন সেম টু সেম আগের মতো। এরপর বলছে যে তাকে টাইট্রেট করতে, এই যে দেখো আগের মতো ভিটা দেওয়া আছে এন্ড আগের মতো এসটাও দেওয়া আছে, এই যে সোডিয়াম থায়োসালফেটের। কিন্তু এবার বলছে যে দুধের মধ্যে কিউপ্রিক লবণের শতকরা পরিমাণ কত। তার মানে আমাদের এখানে ওভারঅল যেই 6 গ্রাম তুতে আছে, তার মধ্যে শতকরা পরিমাণটা জানতে চেয়েছে, যে 6 গ্রামের মধ্যে আসলে কতটুকু আমার কিউপ্রিক লবণটা আছে। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা আগেও করে আসছি। সো দেখো আমরা যদি জেনে থাকি আমাদের যে তুতে, সেটা আসলে কি, সেটা হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি। সো আমরা কিন্তু বলছি যে যখন রিঅ্যাকশন করবে তখন কিন্তু আসলে ওই ক্যালাস পানির কোনো ভূমিকা নাই। রিঅ্যাকশনটা কে করে? রিঅ্যাকশন করবে হচ্ছে আমাদের ওই যে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করবে আগের মতোই, আগে যা করছি একটু আগে তাই। এবং সে আমাদেরকে কি দিবে? আয়োডিন দিয়ে দিবে। সো এরপর তুমি কি করবা? এই আয়োডিনটাকে কাজে লাগাবো হচ্ছে কোথায়? এই এই পেজে যেহেতু রিঅ্যাকশন লেখা নাই, তাই যদি আগে না বুঝে থাকো ফাইনালি এবার বুঝে নাও। তাও একটু বুঝো যে এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে দেখছো এই যে এই আয়োডিনটাকে আমি আবার কাজে লাগালাম এখানে। সো এখন দেখো আমি এখানে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে আমাদের এখানে এন অফ আগের মতোই, এন অফ কপার সালফেট সমান হচ্ছে এন অফ সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমি এখানে কি বসাবো দেখো, যার যার পরিমাণটা বসাবো। আচ্ছা, এবার আসো খুবই মনোযোগ দিয়ে একটা কথা আমরা শুনবো, যেটা হচ্ছে যে দেখো আমরা তো আশা করি সমস্যা নাই এইটা বসাইতে, কারণ এটা আমরা একটু আগে সেম কাজ করে আসছি। এই যে তোমার কাছে 22.3 সেন্টিমিটার কিউবে আছে, তুমি এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে নিয়ে যাবা। আশা করি 1000 দিয়ে ভাগ দেওয়ার ব্যাপারটায় কোনো কনফিউশন নেই, লাস্ট 2 ক্লাস ধরে এটা করে আসতেছি। আর কি দিয়ে গুণ দিব? গুণ দিব 0.05 দিয়ে। একদম আগের পেজে যেই কাজটা করে আসছি
হুবহু সেম টু সেম একই কাজ। এখন আসো, এখন যদি আমি W/M টা বের করি, তাহলে সেটা কার জন্য বের করতেছি এবার? এবার কিন্তু কপার সালফেটের জন্য বের করব। আগেরটার সাথে এতটুকুই পার্থক্য, যেহেতু এখানে তোমার কিউপ্রিক লবণের শতকরা পরিমাণ, মানে এই যে কপার সালফেট ইন্টু 5 অনু পানি, ওর যে শতকরা পরিমাণটা সেটা আসলে জানতে চাইছে। তাহলে দেখো, আমি যদি এখানে হিসাবটা করি, আমি কি পেয়ে যাব? এখানে ডাব্লিউটা জানি না, ভাগ দিব এবার কি দিয়ে? এই যে পুরাটা দিয়ে, 63.5। আগে ভাগ দিছো খালি 63.5 দিয়ে, এখন সাথে সালফারের 3200 আসবে, আবার অক্সিজেনের 416 এটাও আসবে। সো এদিকে তো যা আছে তাই, ক্যালকুলেশন আমি আর এদিকেরটা করতেছি না, কত হবে জানি না তাই। আচ্ছা, সো পুরাটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখন যে ডাব্লিউটা আমি পাবো সেটা কিন্তু আসলে পাবো আমি কপার সালফেটের। তাহলে সেটা কত আসতেছে? আনসারটা দেখো, খুব সম্ভবত এটা এরকম কিছু আসবে, 0.1778 গ্রাম। তাহলে দেখো, জাস্ট এই পার্থক্যটাই তোমাকে বোঝানোর জন্য যে একটু আগে আমি কপার আয়নের যেটা সেটা নিয়ে কাজ করছি, আর এখন আমি কাকে নিয়ে কাজ করছি? কপার সালফেটকে নিয়ে। এই পার্থক্যটা বুঝলে হবে। আচ্ছা চলো, এখন আমরা অতি আবেগে ওই যে শতকরা পরিমাণ কেমনে বের করে, ক্লাসের শুরু থেকে, মানে একদম প্রথম ক্লাস থেকে এটা শিখাচ্ছি, বেশ কয়েকবার এই শতকরা ম্যাথ দেখছি। টোটাল পরিমাণকে আমরা ভাগ দিব ও কতটুকু আছে সেটা দিয়ে। কিন্তু এখানে ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম না, যেটা তোমরা আগেও দেখছো। এখানে টোটাল ছিল 250 সেন্টিমিটার কিউব দ্রবণ, কিন্তু তুমি কাজ করছো 25 সেন্টিমিটার কিউব দ্রবণ নিয়ে। তার মানে ভাইয়া, এখানে তুমি যে টাইট্রেশন করার সময় ইউজ করছো না, সেটা ছিল 25 সেন্টিমিটার কিউব। তার মানে এই পরিমাণ কপার সালফেট আসলে কিসে আছে? 25 সেন্টিমিটার কিউব দ্রবণে। বাকিটা তো কঠিন কিছু না, ঐকিক নিয়ম, মানে এরকম যে আমার যদি 25 সেন্টিমিটার কিউব দ্রবণে, মনে করে দেখো আমাদের ভেজালের ম্যাথে এরকম ছিল কিন্তু আগেও, 0.1778 গ্রাম থাকে কপার সালফেট, তাহলে 250 সেন্টিমিটার কিউব দ্রবণে কত থাকবে? সেখানে থাকবে হচ্ছে 1.778 গ্রাম, এই পরিমাণ। তাহলে এইটাই যে অনেকে এক্সাইটেড হয়ে কি করবে, পার্সেন্টেজ বের করার সময় এই মানটা ব্যবহার করবে। কিন্তু দেখছো, এটা কিন্তু বলছে এই দ্রবণের 25%, পুরাটা তুমি ইউজ করো নাই, তুমি 25 সেন্টিমিটার কিউব ইউজ করছো, 250-র মধ্যে 25। তাহলে 25-এ যদি থাকে এত, 250-তে কত থাকবে? 10 দিয়ে গুণ। আচ্ছা, এটা এই জিনিসটা আমরা আগেও করছি, যেটা বলতেছি এই পার্টটা। তাহলে পার্সেন্টেজ কত হবে? পার্সেন্টেজ ওই যে 1.778 গ্রাম, এটাকে কি দিয়ে ভাগ দিবা? এটাকে ভাগ দিব হচ্ছে আমরা টোটাল কত, 6 গ্রাম দেওয়া আছে প্রশ্নে। তাহলে 6 দিয়ে যদি ভাগ দেই ইন্টু 100 দিয়ে যদি গুণ দেই, আমি এখানে আনসার কত পেয়ে যাব? 29.64%। পার্সেন্টের ম্যাথ আমরা বেশ কয়েকবার করছি, অনেকগুলো হোমওয়ার্ক ছিল, প্রত্যেক দিনই একটা করে পার্সেন্টের ছিল। আগে লাস্ট যে জারক বিজারক করেছে ওখান থেকে ছিল, তারপর হচ্ছে যে আমাদের যেই ইয়ার লেকচারটা ছিল টাইট্রেশনের, সেটাও ছিল। হ্যাঁ, সবগুলোতেই ছিল। জুম বারবার ক্লাস থেকে বের করে দিচ্ছে, হয়তো নেটের প্রবলেম ভাইয়া তোমার। হ্যাঁ, হয়তো নেটের প্রবলেম। কেলাস পানি ধরা হয়নি আণবিক ভরের বেলায়, তার কারণ এখানে কেলাস পানিটা কখনোই ওর মেইন সংযুক্ত হিসেবে থাকে না। যেটা বারবার বলতেছি যে আমাদের কেলাস পানিটা এখানে ওর একটা মানে কপার সালফেট, কারণ কি দেখো, রিঅ্যাকশন কিন্তু, যেটা বলছি বারবার, রিঅ্যাকশন কিন্তু কপার সালফেট করতেছে। এখানে যদি প্রশ্নে তুতে না থেকে যদি নরমাল কপার সালফেটও থাকতো, তাও এখানে তোমার কোনো হিসাবই আসতো না পানির। আচ্ছা চলো, এবার আমরা না একটু আনসারটা চেক করো তাসনিম। আচ্ছা, না না, বুঝতে পারছি, 9 আর 0 পাশাপাশি, তো তোমার 0-র জায়গায় 9, 9-এর জায়গায় 0 প্রেস হয়েছে, বুঝতে পারছি, সমস্যা নেই। তো চলো সামনের দিকে যাই। তাহলে এটা আমাদের কি থাকবে? এটা যেহেতু আনসারটা এখানে দেওয়া আছে, বুঝতেই পারতেছো, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। জাস্ট একটু রিঅ্যাকশনটা চিন্তা করতে হবে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যে বলা হচ্ছে যে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাস ক্লোরাইড। ব্লিচিং পাউডারের রিঅ্যাকশন তোমাদেরকে অর্গানিকে পড়াইছিলাম কিন্তু। এটাকে যদি পানিতে দ্রবীভূত করা হয়, বেশি না বলে দিই, পানিতে দ্রবীভূত করা হলে কি পাওয়া যায় তুমি সেটা বের করবে আগে। হ্যাঁ, এরপর দেখছো বলছে যে এই দ্রবণ থেকে 25 সেন্টিমিটার কিউব নিয়ে একটি কনিক্যাল ফ্লাস্কে নিয়ে তাতে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করা হলো। তার মানে এই যে এইখানে যে বক্সটা পাইছি, তার সাথে কি ইউজ করা হয়েছে? পটাশিয়াম আয়োডাইড। তাহলে এখানে তুমি কি পেয়ে যাবা? আয়োডিন পেয়ে যাবা। এরপর বিমুক্ত আয়োডিনকে, তার মানে এই যে এখানে আবার তুমি যে আয়োডিনটা পেয়ে গেলা, সেটাকে টাইট্রেশন করতে, এই যে পুরান রিঅ্যাকশন, সোডিয়াম থায়োসালফেট আছে, তার সাথে এই যে এই বক্সের আয়োডিনকে রিঅ্যাকশন করাইলে
তুমি কি পেয়ে যাবা সেটা তো জানোই। সো তুমি জাস্ট একটু মানে এটা তুমি পারো, একটু চিন্তা করলেই পারবা, এটা তুমি সমস্যা নাই। হোমওয়ার্ক আর নেক্সট দিন সলিউশন পেয়ে যাবে। বাট জিনিসটা খুবই সহজ। আবার বলতেছি এই রিঅ্যাকশনটা অর্গানিক পড়ানোর সময় করাইছি বা 9-10ও তোমরা দেখে আসার কথা জিনিসটা। সো তুমি এখানে কি হবে সেটা বের করবা, দেন এখানে কি হবে সেটা বের করবা, তারপর তুমি এই যে অ্যাজ ইউজুয়াল এদেরকে তুলনা করবা। সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন, আয়োডিনের সাথে আবার এটাকে, এদেরকে তুলনা করবা, তাহলে দেখবা তোমার কাজ শেষ। সো ইজি ম্যাথ, আর মোটামুটি যতটুকু হিন্ট দিয়ে দিচ্ছি সেটা যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, সো চলো এবার আমরা সামনের দিকে যাই। এখন আমরা কথা বলবো হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র নিয়ে। এর আগে আমরা কথা বলছি কি নিয়ে? আয়োডোমিতি আর আয়োডিমিতি নিয়ে। এখন আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্র। তো বিয়ার-ল্যাম্বার্ট সূত্র আসলে কি জিনিস আগে এটা একটু পড়ে নিই। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র দিয়ে আসলে ঘনমাত্রা নির্ণয় করা হয়। ঘনমাত্রা নির্ণয় করা হয়। ওই যে আমাদের টাইট্রেশন যেরকম ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি ছিল, ঠিক একইভাবে এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ইউজ করে আমরা আধুনিকভাবে ঘনমাত্রাটা নির্ণয় করতে পারি। এন্ড এটা হচ্ছে যেহেতু আধুনিক, বুঝতেই পারতেছো, এটা হচ্ছে অনেক সূক্ষ্মভাবে ঘনমাত্রাটা নির্ণয় করা যায়। এবং ওই যে অনেকটা আছে না যে একটু বুঝো, আমরা কিন্তু নরমাল যে স্কেল আছে সেটা দিয়ে দৈর্ঘ্য মাপতে পারি, কিন্তু আমরা এই যে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল দিয়ে কি করি, অনেক সূক্ষ্ম যেই দৈর্ঘ্য সেটা মাপি। বা ওই যে আমাদের যে ল্যাবে নিক্তি আছে, সূক্ষ্ম নিক্তি আছে, ওইটা দিয়ে আমরা কি করি, অনেক সূক্ষ্ম ভর বা অনেক ছোট পরিমাণ যে ভর সেটা দিয়ে আমরা বের করতে পারি। এখন ঠিক একইভাবে এখানেও খুব সূক্ষ্ম ঘনমাত্রা সাধারণত 0.001 মোলার থেকে 0.1 মোলার যদি ঘনমাত্রাটা এর মধ্যে হয়, অনেক কম কিন্তু এই মানটা, সেটা আমি বের করতে পারি কত, এবং সেটা কি কার সাহায্যে বের করতে পারি তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে দেখলেই বুঝবা। যদি কোনো স্বচ্ছ সুষম মাধ্যমের মধ্যে দিয়ে একবর্ণী আলোক রশ্মি প্রবাহিত করা হয়, তাহলে দেখো বিয়ার-ল্যাম্বার্টে যাওয়ার আগে, ডিটেলসে যাওয়ার আগে মেইন একটা জিনিস বোঝা, আসলে এটার কাজটা কি। এটার কাজটা হচ্ছে আমার ঘনমাত্রা বের করা। কিভাবে বের করা? খুব সূক্ষ্মভাবে। কি দিয়ে? আলোক রশ্মির সাহায্য নিয়ে। এখন আমরা বুঝবো যে আলোক রশ্মিটা আসলে কি কাজে আসতেছে, হ্যাঁ সেটা একটু বুঝবো। তো প্রথমে আমি একটু সূত্রটা পড়ি, যে যদি কোনো সুষম, স্বচ্ছ সুষম মাধ্যমের মধ্য দিয়ে, ধরো মাধ্যমটা হচ্ছে আমাদের এই যে সি ঘনমাত্রার, যেটা আমরা জানি না ঘনমাত্রাটা, একবর্ণী আলোক রশ্মি প্রবাহিত করা হয়, মানে একবর্ণী আলোক রশ্মি হওয়ার কারণে তার ল্যামডা একটাই হবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি না, ওই যে লাল রঙের একটা তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি রঙের একটা তরঙ্গ দৈর্ঘ্য, আলাদা আলাদা। তো তুমি যদি এখানে ওই সাদা আলো যেটার মধ্যে কিনা মাল্টিপল কালার আছে ওইটা প্রবাহিত করতা, তখন কিন্তু বিভিন্ন আলোর বিভিন্ন শক্তি বিভিন্ন সে শোষণ করতো। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওটা ঝামেলা হয়ে যাইতো আর কি। তাহলে মনে রাখবা, এক বর্ণী যদি আলোক রশ্মি প্রবাহিত করা হয়, তবে শোষণকারী মাধ্যমের পুরুত্বের সাথে, এই যে মাধ্যমের পুরুত্ব মানে এই যে যে ডিস্টেন্সে আলোটা আসলে গেছে, এতটুকু যে ডিস্টেন্স, সেটা ধরো এল, বলছে যে পুরুত্বের সাথে বিকিরণের তীব্রতা হ্রাসের হার আপতিত রশ্মির তীব্রতার সমানুপাতিক। এটা আমি একটু এখানে লিখে বুঝাচ্ছি। দেখো, বিকিরণের তীব্রতা হ্রাসের হার, আমি যদি তীব্রতাকে প্রকাশ করি হচ্ছে এই যে আলোর তীব্রতাকে যদি প্রকাশ করি আই দিয়ে, তাহলে তীব্রতা হ্রাস কি হবে? ডি আই মাইনাস। কেন? তার কারণ তীব্রতাটা হ্রাস হচ্ছে। এরপর কিসের সাপেক্ষে দেখছো? তবে শোষণকারী মাধ্যমের পুরুত্বের সাথে, মানে নিচে তুমি বসাবা হচ্ছে আসলে পুরুত্ব, আর ডি দিয়ে আমরা কি বুঝি, আমরা তো ক্যালকুলাস করছি, খুব ছোট একটা পরিমাণ পরিবর্তনের জন্য আমরা এই জিনিসটা হিসাব করি। এবং এটা কি বলতেছে? আপতিত রশ্মির তীব্রতার সমানুপাতিক। সো আপতিত রশ্মির তীব্রতার সমানুপাতিক, এটা সমানুপাতিক হবে আই এর। সো মনে করো এখানে আমাদের এদিকে খেয়াল করো না, ধরো আই যদি আপতিত হয়, তাহলে এই আপতিত রশ্মির তীব্রতার সমানুপাতিক। তাহলে আসো, যদি না বুঝে থাকে আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো। ল্যাম্বার্টের সূত্র কি বলছে, যে মনে করো এটার সি নির্দিষ্ট, ঘনমাত্রাটা নির্দিষ্ট। আমি কি করতেছি, একটু একটা জিনিস বুঝো, তোমরা আমাকে আনসার দিও। এই যে মনে করো এখানে এটা একটা হচ্ছে সেল, মানে এই যে যার মধ্যে আমার দ্রবণটা রাখা আছে, কঠিন কিছু না, এতকে কষ্ট কেন করতেছি। এই যে এটা একটা সেল, আর ধরো এটা হচ্ছে একটা সেল। এখন আমি কি করলাম, এটার মধ্য দিয়ে আলো প্রবেশ করলাম, আলোটা বের হয়ে যাবে, এটার মধ্য দিয়ে আলো প্রবেশ করলাম, আলোটা বের হয়ে যাবে। এখন বুঝতেই পারতেছো, এইটার এল একটা হবে, আর এইটার এল ধরো আরেকটা, তাই তো? তাহলে দেখো, আমি তোমাকে বললাম এটা হচ্ছে এ কেস আর এটা হচ্ছে বি। আমাকে বলো তো কোথায় আলোর শোষণটা বেশি হবে?
আলোর শোষণ কোথায় বেশি হবে, এ তে বেশি হবে নাকি বি তে? এবার উল্টাটা কেউ বললো না, এটা কিন্তু একদম কমন সেন্স, কেমিস্ট্রির কিছু নেই এখানে, কমন সেন্স একদম। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখি আমি একটু ওয়েট করতেছি, এই যে ঠিকই কিন্তু ভুল আনসার আসছে, এবং তিনটা হ্যাট্রিক হয়েছে, তিনটা ভুল আনসার একসাথে আসছে, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছ। দেখো খুব কমন সেন্স ভিত্তিক জিনিস কিন্তু, যে এখানে আমাদের দ্রবণটা আলো শোষণ করে নিতেছে, তাহলে কি হচ্ছে যে এল যত বেশি হবে তার মানে সে তত বেশি সময় ধরে আলো শোষণ করতে পারবে। মানে এখানে যদি মনে করো আমাদের এটা কত, ধরো 10 ছিল, শোষণ করে বের হওয়ার পর এটা হয়ে গেল 5, আর এখানে যদি এটা 10 তুমি ফেলো, শোষণ করে দেখা যাচ্ছে বের হবে 2। কারণ কি? কারণ হচ্ছে এটা অনেক বেশি সময় ধরে শোষণ হয়েছে, দেখো অনেক বেশি একটা লম্বা টাইম ধরে কিন্তু এই যে লম্বা দৈর্ঘ্যের মধ্যে দিয়েও শোষণ হয়েছে। আর দেখো এটা একটা কম ডিস্টেন্সে আমার শোষণ হয়েছে, তাই এখানে শোষণের পরিমাণটা কিন্তু কম হবে, তাই এখানে বের হয়েছে বেশি, আর এখানে আলো যেটা বের হয়েছে সেটা কম। যারা আগের বার ভুল আনসার দিছিলাম তারা কি বুঝতে পারছি? এখন আমাকে একটু জানাও যে কারা আনসার দিছো, তারা তো জানি আমরা, আমি আর আলাদা করে তাদেরকে ডাকতেছি না, তারা একটু আমাকে আস্তে করে বলে দাও চ্যাটে, জি ভাই এখন বুঝতে পারছি, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় যে তুমি এই কনসেপ্টটা বুঝছো নাকি। না হলে ইন্টিগ্রেশন সূত্র এগুলা বুঝে আসলে, মানে এগুলা, মানে এই কনসেপ্ট না বুঝে খালি ইন্টিগ্রেশন বুঝে কোনো লাভ নাই। আচ্ছা, সামিন, সামিহা, মাফরুজা বুঝতে পারছো এবার যে কোন জায়গায় ঝামেলা হয়েছে? আচ্ছা, তাহলে দেখো তুমি যত বেশি টাইম ধরে রাখবা আলোটাকে, তত কিন্তু ওর শোষণটা বেশি হবে, এইটাই আর কি। তাহলে দেখো মানে কি হবে, এই ডিএলটা আস্তে আস্তে যত বাড়বে, মানে আলো যত টাইম ধরে এখানে যাইতে থাকবে, তার কিন্তু এই যে তীব্রতা হ্রাসের হার আপতিত রশ্মির তীব্রতার সমানুপাতিক, তীব্রতাটা আস্তে আস্তে এইভাবে কি কমতে থাকবে, খুব স্বাভাবিক। আচ্ছা, এবার আসো আমরা একটু কিছু কথাবার্তা বলি। এটা একটা সমানুপাতিক সমীকরণ, মনে করো আমি যদি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, সেটা কিরকম, এই যে মাইনাস ডিআই বাই ডিএল, তো এটা সমান যদি আমি লিখি কে, একটা ধ্রুবক আনলাম কে আই, এটা যদি লিখি আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো ওই যে মাইনাস কেন ভাইয়া, আবারও বলতেছি, দেখো মাইনাস হচ্ছে এই যে দেখো বিকিরণের, খুব ভালো কোয়েশ্চেন, যদি তুমি শুরুতে না বুঝে থাকো এখন বুঝে নাও, এটাই হচ্ছে এখনই জানার মানে মোক্ষম সময়, যেটা হচ্ছে যে শোষণকারী মাধ্যমের পুরুত্বের সাথে বিকিরণের তীব্রতা হ্রাসের হার। তুমি বুঝতেছো না যে এখানে কিন্তু তীব্রতাটা আস্তে আস্তে হ্রাস হচ্ছে, মনে করো এখানে তীব্রতা হইলো 8, এখানে হলো 6, এখানে হলো 4, মানে যতক্ষণ ধরে যাবে তীব্রতা কিন্তু হ্রাস হচ্ছে, এই জন্য হচ্ছে যে সামনে মাইনাস, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিআই। আর ডিআই কেন, এই যে পরিবর্তন আস্তে আস্তে কমতেছে, 8 থেকে 6 হয়েছে, 6 থেকে 4 হয়েছে, 4 থেকে 2। ঠিক একইভাবে দৈর্ঘ্যটাও কি হচ্ছে, দৈর্ঘ্যটা কি বাড়তেছে না, মানে দৈর্ঘ্য যত বাড়তেছে, যত সামনের দিকে যাচ্ছে, তীব্রতাও কিন্তু তত হ্রাস হচ্ছে, কম হ্রাস হচ্ছে। সো আলটিমেটলি কি বলছে, এটাই হচ্ছে আপতিত রশ্মি তীব্রতার সমানুপাতিক। এবার কি বুঝতে পারছো যে জিজ্ঞেস করছিলা? রাফসান বুঝতে পারছো ভাইয়া এবার যে কেন এটা মাইনাস হয়েছে? তুমি যত সামনের দিকে যাচ্ছ তত হচ্ছে যে আলোর যে তীব্রতাটা সেটা হচ্ছে যে হ্রাস পাচ্ছে, দ্যাটস ওয়াই এটা মাইনাস হচ্ছে। যখনই কোনো কিছু একটা কমে সেটার আগে মাইনাস হয়। ফিজিক্স কেমিস্ট্রিতে এরকম আরো বেশ কিছু সূত্র দেখবা, আমি আর এত ওইদিকে যাচ্ছি না, ওগুলা তোমরা টের পাইলে তখন একটু মিলাই দেখো, যে ভাইয়া বলছিল যে হ্রাস পাইলে এরকম সামনে মাইনাস হয়। হ্যাঁ, আই হচ্ছে তীব্রতা, এই জন্য আমি দেখছো আই কিন্তু এইভাবে লিখি, আই হচ্ছে আলোর তীব্রতা, আই হচ্ছে আলোর তীব্রতা, আর এল হচ্ছে এই যে বললাম না, এই যে দেখছো এল হচ্ছে এই পুরুত্বটা, পুরুত্ব বলে অনেকে, দূরত্ব বলে, যাই বলো না কেন, এল হচ্ছে যার মধ্যে রাখছো এই যে দেখছো এই ডিস্টেন্সটা, যে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। আসো এবার আমি যদি এখানে লিখি যে মাইনাস ডিআই, আমি কি করি এই আইটাকে এটা নিচে নিয়ে আসি, কেন নিয়ে আসি বুঝতেই পারতেছো, এখানে হালকা পাতলা সুন্দর ইন্টিগ্রেশন করা যায়। আর এলটাকে আমি এখানে নিয়ে আসলাম, সরি ডিএলটাকে। তাহলে আবারও দেখো আমি কি করলাম, আরে কি করলাম, আমি এখানে আইটাকে ওই পাশে নিয়ে গেলাম আর ডিএলটাকে এই পাশে নিয়ে গেলাম। এখন দেখো আমি যদি এটা একটু ইন্টিগ্রেশন করে আস্তে করে, মাইনাসটা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন করব, যেটা তোমরা হয়তো আমার থেকে ভালো পারো, সেকেন্ড ইয়ারে পড়ি আমরা, ইন্টিগ্রেশন তো হয়ে যাওয়ার কথা তাই না, কে আছে আর এখানে কি ডিএল আছে। এখন ইন্টিগ্রেশনের জন্য কি লাগে, আমাদের একটা আপার লিমিট লাগে, একটা লোয়ার লিমিট লাগে। হ্যাঁ হ্যাঁ, এল আর বি সেম, বাট আমরা এলটা ইউজ করি বেশি, এই জন্য এটা কেটে দিছিলাম, এল আর বি সেম,
বইতে যদি তুমি বি দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুরুত্ব একই জিনিস, বি দিয়েও মাঝে মাঝে প্রকাশ করা হয়, ওইটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, আচ্ছা, তো এবার আসো যে আমরা যদি বলি আই হচ্ছে তীব্রতা, এল হচ্ছে পুরুত্ব। হ্যাঁ ওইটাই। আচ্ছা, তো এখন দেখো লোয়ার লিমিট আর আপার লিমিট নেই। দেখো আলোটা যখন ঢুকতেছিল তখন মনে করো তার তীব্রতা ধরলাম আই নট। তাহলে আলোটা যখন ঢুকতেছিল তখন এল এর মান কত বলতো? মানে আমরা যে এখানে আই এর মানগুলা বসাবো, এই যে দেখো, এই কথাগুলো বুঝো নাকি? আমরা যে ইন্টিগ্রেশন করি, ফিজিক্সে অনেক বেশি করা লাগে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, যে আই সমান যখন আই নট ছিল মানে ইনিশিয়াল, তখন এল কত ছিল বলতো? আমাকে বলতে পারবা নাকি? হ্যাঁ, সাদাত বলছে, সামিহা বলছে, জামি বলছে, অমি, সামিন। হ্যাঁ, সামিহা, সামিন, ভেরি গুড। তোমরা এখন যে ব্যাপারটা জানো এটা ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতেছি? এখানে একটু নিবিড় আছো কি? হ্যালো নিবিড়, হ্যাঁ আছে। রাজন ভাই ফোন দিছে তো, একটু দেখি, তুমি একটু, হ্যাঁ দেখো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু চ্যাট বক্সে আমি তোমাদের মেসেজ গুলো দেখে ফেলি। আচ্ছা ভাইয়া, এখানে যে কাজটা করবে, যেখানে আর কি থেমে গেছিলেন, একটু পরে আসতেছে। তো এখানে যেটা বলা হলো আর কি হ্যাঁ পুরো হ্যাঁ, চার্টের মধ্যে। নিবিড় চলে আসছি, আচ্ছা চলে আসছি। আচ্ছা, সরি ওই উৎপাস থেকে একটা ফোন আসছিল। তো যেটা বলতেছিলাম, আসো যে এইখানে এল সমান কি জিরো, মানে কি এখানে এলটা মাত্র শুরু হয়েছে। এই যে দেখো, সহজ চিত্র দেখাই। এই যে যখন আলোটা মাত্র ঢুকলো তখন এটা কি জিরো পয়েন্টে ছিল, আর ধরো এটা হচ্ছে এল এর দৈর্ঘ্য, তার মানে এল এর দৈর্ঘ্য ধরলাম এল পর্যন্তই আছে। তাহলে আমি এখানে যদি লোয়ার লিমিটটা বসাই, লোয়ার লিমিট কি বসাবো? আই নট হচ্ছে আলোর ইনিশিয়াল তীব্রতা, আর জিরো হচ্ছে আমাদের ইনিশিয়াল দৈর্ঘ্যটা। তাহলে আপার লিমিট ধরো যে আলোটা বের হয়ে গেছে আসলে, সেটা ধরলাম হচ্ছে আই এর মান যখন আই হবে তখন এল এর মান হবে এল, মানে এটা হচ্ছে ফাইনালটা। এই যে এখানে আই নট তীব্রতার আলো ঢুকছে, দেন বের হয়ে গেল কি আই তীব্রতার। তাহলে উপরে আপার লিমিটটা কি হবে? আই হবে, আর এখানে এটা কি হবে? এল হবে। তো আমি যদি এখানে এটা হিসাব নিকাশ গুলো এবার একটু করি। আচ্ছা, এবার একটু তোমরা বলো তো এটা কি হবে? আমি ক্যালকুলাস পারি না ভাইয়া। হ্যাঁ, আমি তো কেমিস্ট্রি পড়াই, তারপর নিজে আর্কিটেকচারে পড়ি, ক্যালকুলাস আমি পারি না। তোমরা বলো এটা কি হবে? আনিকা বলছে সবার আগে আমি যদি লেফটের জিনিসটাকে, জামি বলছে লেফটের জিনিসটাকে যদি ইন্টিগ্রেশন করি কি হবে আসলে, সামিন বলছে ভেরি গুড। আচ্ছা, তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসলে পেয়ে যাব হচ্ছে লন আই। তাহলে আমাদের লন আই এর লোয়ার লিমিট কি? আই নট, আর আপার লিমিট কি? আই। এটা সমান আমরা কি লিখতে পারি? এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন কার করতেছি, ডিএল, ওর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি এখানে পেয়ে যাব জাস্ট এল। তাহলে এল এর লোয়ার লিমিট কি? এখানে জিরো ছিল, আর আপার, আচ্ছা এখানে একটা মাইনাস যে ছিল আর এখানে একটা কে যে ছিল সেটা একটু বাদ পড়ে গেছে। হ্যাঁ, আর এখানে কি আপার লিমিট এল। সো ফাইনালি এখানে আমরা কি লিখতে পারি দেখো, লন, মাইনাস তো আছে সামনে, লন আই মাইনাস লন আই নট, এভাবে আমরা লিখতে পারি না? এটা সমান আমরা কি লিখতে পারি? কে এল মাইনাস জিরো। দেখো তো এই ইন্টিগ্রেশন গুলো সবাই বুঝছি নাকি? মাইনাসটা কমন নিয়ে নিলাম, লন আই মাইনাস লন আই নট সমান কে এল মাইনাস জিরো। ঠিক আছে। আচ্ছা, তো এইটা একটু আস্তে বুঝাই নিলাম, কারণ কি পরেরটা আসলে সেম ইন্টিগ্রেশন, তো তাই পরেরটা দ্বিতীয়বার সময় নিয়ে বোঝানো লাগবে না। আসলে এবার এই জিনিসটা একটু সাহায্য নিয়ে আমি, যেহেতু এই পেজে আসলে তোমাদেরকে বুঝাতে যে জায়গা থাকে নাই, আমি একটু এটাকে এইখানে নিয়ে এসে বাকিটা এক্সপ্লেন করি, পরে পেজে নিয়ে এসে এই জায়গাটা একটু এক্সপ্লেন করতেছি। তাহলে দেখো এখানে আমরা ফাইনালি কি লিখতে পারি? আমি এটাকে লিখলাম লন আই বাই আই নট, আশা করি লনের এই ফাংশন গুলা জানি। এটা সমান কি হবে? মাইনাস কে এল, মাইনাসটা এই পাশে চলে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কি পেয়ে গেলাম? এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমরা কোত্থেকে পাইছি? ল্যামবার্টের সূত্রটা থেকে পাইছি। আমরা এটা পাইছি ল্যামবার্ট। তাহলে ল্যামবার্ট কার কার মধ্যে সম্পর্ক দেখাইছে খেয়াল করছো? ল্যামবার্ট সম্পর্কটা দেখাইছে হচ্ছে এই যে আই এর সাথে এল এর সম্পর্ক। ল্যামবার্ট সম্পর্ক দেখাইছে আই এর সাথে এল এর। এবার দেখো আমাদের বিয়ার কিসের সাথে সম্পর্ক দেখাইছে? বিয়ার বলছে যে কোন দ্রবণের মধ্য দিয়ে, একই টাইপের সূত্র কিন্তু, কোন দ্রবণের মধ্য দিয়ে এক বর্ণী বিকিরণ অতিক্রম করলে দ্রব
লবণের ঘনমাত্রা সাথে বিকিরণ তীব্রতা হ্রাসের হার, আপতিত রশ্মি ভুল উত্তর আসার আগে আমি আর চ্যাট না দেখি। হ্যাঁ, এক্স্যাক্টলি, যার ঘনমাত্রা বেশি মানে আমাদের যে এ, সে আসলে আলোটা কি করবে, এখানে উল্টাটা লিখছিলাম না, কম বেশি, তাহলে সে কি করবে, এখানে আমাদের বেশি আলো শোষণ করবে, এ বেশি আলো শোষণ করবে আর বি আমাদের কম আলো কিন্তু শোষণ করবে। আচ্ছা, সো ভাইয়া এবার আসো আমরা একটু তুলনা করে যদি পড়ি তাহলে আমাদের সময়টা বাঁচবে, কারণ আমরা ম্যাথ ক্লাস করতেছি না, এখানে ইন্টিগ্রেশন বোঝারও আমাদের মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে এই ম্যাথের কনসেপ্টটা বোঝা। এখন একটু দেখো, আমরা যদি এখানে আগেরটা কি ছিল আমি তোমাকে পাশাপাশি লিখে তুলনা করে দেখাই। ডিআই বাই ডিসি, আগেরটা ছিল হচ্ছে ডিএল দিয়ে, এল এর সাথে তুলনা করছি, সামনে একটা মাইনাস ছিল, সমানুপাতিক ছিল আই এর। এবার দেখো এখনো সামনে মাইনাস কেন আছে, কারণ সময়ের সাথে সাথে তীব্রতাটা কমতেছে, এবং এখানে নিচে ডিসি দিয়ে ভাগ দিছি, কারণ এখন আমি তীব্রতার ঘনমাত্রার সাপেক্ষে তীব্রতার পরিবর্তনটা কনসিডার করতেছি। আর ল্যাম্বার্ট কি করছে, এই দূরত্বের সাপেক্ষে বা পুরুত্বের সাপেক্ষে তীব্রতার পরিবর্তনটা কনসিডার করছে। তাহলে বুঝো ভাই, এই যে মাঝখানে একটা দাগ দিলাম, তুমি এতক্ষণ ইন্টিগ্রেশন সবকিছু করে আসছো, এটার রেজাল্ট যদি এরকম হয় যে লন আই বাই আই নট সমান মাইনাস কে এল হয়, এটার রেজাল্ট যদি আমরা এরকম কিছু একটা পাই, তাহলে আমাদের এটার রেজাল্টটা কি পাওয়া উচিত, অবশ্যই আমরা তুলনা করে লিখে দিতে পারি না। ইন্টিগ্রেশন কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ফর্মুলাটা বোঝা, যে লন আই বাই আই নট এটা সমান আমরা কি লিখতে পারি, মাইনাস কে সি। আমরা কিন্তু এখানে এটা পেয়ে যাব। দেখো এই ব্যাপারটা বোঝা গেছে নাকি, যে আমরা যেটা বলতেছি যে ইন্টিগ্রেশনটা এটার জন্য খামাখা আবার করে সময় নষ্ট না করি, আমরা ম্যাথের কনসেপ্টটা বা এখানে বিয়ার ল্যাম্বার্টের সূত্রের আইডিয়াটা বুঝি, সেটাই আমরা করতেছি। যে এই জন্য আমরা দুইটা তুলনা করে দেখাইলাম যে এইটা সমান আসলে কি হবে। তাহলে আমরা সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছি? আমাকে একটু বলো তো, ইন্টিগ্রেশন কি আবার দেখানো লাগবে ভাইয়া? ইন্টিগ্রেশন আর তো দেখানো লাগবে না তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইভা, আবার দেখানো লাগবে? তুমি কি হ্যাঁ বলতে বুঝার হ্যাঁ বলছো নাকি ইন্টিগ্রেশন আবার দেখানো লাগবে? আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। তাহলে চলো এবার আমরা সামনের দিকে যাই। এখন আমরা এই দুইটাকে একটু কম্পেয়ার করার ট্রাই করব। হ্যাঁ আচ্ছা, এখানে এটাকে আমি কে প্রাইম দিই, কারণ কি এটা তো আলাদা একটা ধ্রুবক তাই না, এটা যেহেতু আলাদা একটা ধ্রুবক তাই এটাকে কে প্রাইম দিই। আরেকটা জিনিস একটু জেনে রাখো, যে এই লনের ফর্মুলা আছে না, এটাকে আমি লগেও প্রকাশ করতে পারি। এটাকে যদি আমি লগে প্রকাশ করি আই বাই আই নট, তাহলে এখানে ফর্মুলাটা হয়ে যায় মাইনাস কে প্রাইম 2.303 ইন্টু সি। লন আর লগের মধ্যে এই সম্পর্কটা কিন্তু আমাদের জানা উচিত, লন আর লগের মধ্যে এই সম্পর্কটা কিন্তু আমাদের জানা উচিত। আসো এটাই আরেকবার আমরা কি কপি করি, তার কারণ এই ফর্মুলাটা তাহলে কি হবে, একটা হচ্ছে ঘনমাত্রার সাথে সম্পর্ক আর আরেকটা হচ্ছে এই এল এর সাথে সম্পর্ক। তাহলে এইখানে একটা হচ্ছে ধ্রুবকটা কে, আরেকটা ধরলাম কে প্রাইম। তাহলে আবারও বলতেছি, নিচে 2.303 ভাই হঠাৎ কোত্থেকে আসলো, এটা হঠাৎ করে আসে নাই, এটা আসলে কি জন্য আসছে, এটা হচ্ছে আমাদের এখানে লনকে আমি লগে যদি ট্রান্সফার করি তখন লন আর লগ একটা আরেকটা 2.303 গুণ হয়, ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার আমরা সামনের দিকে যাই। লন রাখলে সুবিধা হইতো, হ্যাঁ লন রাখলেও সুবিধা হয়, বাট সূত্রগুলা যখন ডেরাইভ করা হয়েছে ফাইনালি, তখন আমরা দেখবো যে লগ দিয়ে আসলে ডিফাইন করা হয়েছে, এই জন্য তোমার লগে নিতেই হবে। ওই যে একজন আমাকে জিজ্ঞেস করছে অ্যাবজর্ভিটি কি, এটা পড়াবো, অ্যাবজর্ভিটিভিটি পড়াবো। তো
ডিফাইন যেহেতু করা হয়েছে আসলে লগ দিয়ে, এই জন্য ভাই তোমার লগ দিয়ে আসলে কাজটা করা লাগবে। সূত্র সবসময় লগটাই এখানে ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা আশা করি এখানে প্রত্যেকটা টার্ম জানি। এবার আমরা যদি দুইটাকে কম্বাইন করি, আমি এখান থেকে লিখতে পারি না যে লগ, আমি এখান থেকে লিখতে পারি লগ আই বাই আই নট, এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে সমান না, সরি, সমানুপাতিক, আমরা লিখতে পারি হচ্ছে সি। আমি ধ্রুবকটাকে বাদ দিয়ে দিলাম। আবার লগ আই বাই আই নট, এটা সমানুপাতিক আমি কি লিখতে পারি, এল। আমি কি করলাম, বেসিক্যালি দুইটা ধ্রুবক যে ছিল, আমাদের ধ্রুবক রাশি যে ছিল তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি, আর কিছু না। এবার দুইটা ধ্রুবককে যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা তো এই ধরনের জিনিস পড়ছি তাই না, যে আমাদের এক্স সমানুপাতিক যদি ওয়াই হয় আর এক্স সমানুপাতিক যদি জেড হয়, ম্যাথমেটিক্স এর বেসিক প্রিন্সিপাল, তাহলে আমরা এক্স সমানুপাতিক লিখতে পারি ওয়াই জেড। এগুলো কিন্তু আমরা পড়ছি, এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড। তাহলে দুইটা মিলে আমরা কি লিখতে পারি, দুইটা মিলে লিখতে পারি হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই জেড, তাই না? আচ্ছা, তাহলে দেখো এবার আমরা ব্রেকে নামাজ আজান যেহেতু দিচ্ছে, নামাজের ব্রেকটা আমরা দিয়ে দিব। জাস্ট এই দুইটার যে কম্বিনেশনটা সেটা একটু বুঝাই নি, না হলে আবার নামাজের পর ওইটা আসতে একটু মানে ফ্লোটা থাকবে না, তাই এটা একটু বলে দিই। তাহলে দেখো আমি ফাইনালি এখানে লিখতে পারি যে লগ কি ছিল আমাদের এখানে, আই বাই আই নট, এটা সমানুপাতিক কি পাইলাম আমরা, সি পাইলাম একটা, আর একটা পাইলাম হচ্ছে এল। এখন ওভারঅল এদের জন্য যদি আমি একটা ধ্রুবক এখানে নিয়ে আসি, এদের জন্য যদি একটা ধ্রুবক এখানে নিয়ে আসি, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, ও আচ্ছা আরেকটা জিনিস, একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমি যদি একটু উল্টায় ফেলি, এখানে আমাদের এটা কি ছিল, মাইনাসটা ছিল, মাইনাসটা কিন্তু বাদ দিলে হবে না, ভুলে গেলে হবে না, মাইনাসটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে অবশ্যই, মাইনাসটা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। সো এই জিনিসটাকে তুমি যদি একটু উল্টায় লিখতে চাও, কি লিখতে পারো দেখো তো, তুমি লিখতে পারো হচ্ছে লগ আই নট বাই আই সমানুপাতিক সি, বা এটাকে কি লিখতে পারো, লগ আই নট বাই আই সমানুপাতিক এল। ওই যে লগ যদি উল্টায় যায় তাহলে সামনে মাইনাস চলে আসে না, তখন এই যে মাইনাস মাইনাসে কাটাকাটি চলে যায়, আমরা মাইনাসটাকে আর কি অমিট করে দিলাম। দেখো তো মাইনাসের এই কাজটা বুঝতে পারছি নাকি, কেউ যদি এটা না বুঝে থাকো এটা বলে বলে দাও আমাকে একটু চ্যাটে, তাহলে আমি আরেকবার বলে দিব। নরমালি আমরা কি করি, লগকে যদি উল্টায় দিই তখন কি হয়, সামনে একটা মাইনাস চলে আসে না, এখানে সেই কাজটাই করছি আর কি। বুঝতে পারছি না আমরা ব্যাপারটা? আচ্ছা, বুঝি নাই, দেখা যাচ্ছে এখানে কয়েকজন বুঝে নাই। So, আমি এই জিনিসটা আবার একটু মনে করে এখানে ক্লিয়ার করে লিখি। দেখো ভাইয়া, যেটা বলতেছিলাম, তোমাকে যদি আমি এই ইকুয়েশন থেকে দেখাই, দাঁড়াও এটা থেকে যদি মডিফাই করি, আমি সাপোজ মনে করো এখানে একটা মাইনাস আনলাম, আমি যদি এটাকে মাইনাস লগ লিখি, তাহলে আমার যে আই বাই আই নট, সেটাকে আমি কি লিখতে পারি, আই নট বাই আই, এটা লিখতে পারি না? এবং এটা সমান আমি কি লিখলাম, বাকিটা ঠিকঠাক রাখলাম, মাইনাস কে প্রাইম ডিভাইড বাই 2.303 ইন্টু সি। তাহলে এটা কেন করলাম, বেসিক্যালি এখন যাতে মাইনাস মাইনাস আমার কাটাকাটি চলে যায়। দেখো লগ আই বাই আই নট ছিল, মানে বেসিক ম্যাথের ফর্মুলা আর কি, লগ এ বাই বি যেটা হবে, তুমি যদি এটাকে মাইনাস লগ বি বাই এ লিখো, দুইটা আসলে সেম, উল্টে গেলে একটা মাইনাস চলে আসে, কারণ আসলে বেসিক্যালি একটা মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি এইটা, আর আরেকটা মানে কি হচ্ছে, লগ এ যেহেতু উল্টায় দিচ্ছ সামনে মাইনাসটা চলে আসছে, তো আরেকটা মানে চলে আসে আসলে লগ বি মাইনাস লগ এ। তো ঘুরে ফিরে এই যে মাইনাসে মাইনাসে আসলে যার সামনে মাইনাস যার সামনে প্লাস দুইটা সেমই আসে, তো ওইটাই করলাম যে উল্টায় ফেললে সামনে মাইনাস চলে আসে। এখন কি বুঝতে পারছো তোমরা? সামিহা বলছিলা, তারপর এখানে মাফরুজা বুঝতে পারছো এবার, তারপর ইভা, তারপর সাদিয়া, বুঝতে পারছো? তোমরা একটু বলো, যারা বলছিলা যে বুঝি নাই ভাইয়া, তাহলে সুবিধা হয়, একটু রেসপন্স করে দাও তাড়াতাড়ি। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের ম্যাথের কনসেপ্ট ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে এখান থেকে আমরা বলতে পারি যে ঠিক আছে লগ আই নট বাই আই, এখন আমরা সমানুপাতিক এটাকে বললাম সি, আর আরেকটাকে কি বলবো, লগ আই নট বাই আই, এটা সমানুপাতিক হবে এল। তাহলে আমি যদি এবার দুইটাকে তুলনা করি, এবার আসো
এবার যদি আমি দুইটাকে তুলনা করি তাহলে আমি এখানে কি লিখতে পারি, লগ আই নট বাই আই সমানুপাতিক কি হবে, সি ইন্টু এল। এবং এই জায়গায় আমি ওভারঅল একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতেছি নতুন, এটা একটা নতুন ধ্রুবক, এই যে লিখাই আছে নতুন ধ্রুবক। ওই কে আর কে প্রাইম ওই দুটাকে নিয়ে চিন্তা করা আসলে লাগবে না, ওই দুটা দিয়ে তোমার কোনোদিন ম্যাথে কাজে লাগবে না। আমরা এখানে কি করছি, বিয়ার ল্যাম্বার্টের সূত্রকে যখন সমন্বিত করি তখন আমরা এই যে তীব্রতা হ্রাসের সাথে মাধ্যমের পুরুত্ব এল আর দ্রবণের ঘনমাত্রা সি, এই দুইটার সম্পর্ক আমরা একসাথে দেখাচ্ছি, এই দুইটার সম্পর্ক আমরা এখন একসাথে দেখাচ্ছি। সো এটাই হচ্ছে আসলে বিয়ার ল্যাম্বার্টের সূত্র। তাহলে লগ আই নট বাই আই এটা সমান আমরা ইপসাইলন, এটাকে বলা হয় ইপসাইলন, ইপসাইলন ইন্টু সি ইন্টু এল, এটা হচ্ছে আমাদের রাশিটা। আর এই যে আমাদের যে ওভারঅল লগ আই নট বাই আই, এটারই আরেকটা নাম হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্স, এটাকে বলা হয় অ্যাবজর্বেন্স। সো দেখো এই অ্যাবজর্বেন্স সমান আমরা কি লিখতে পারি, এ সমান লিখতে পারি আমরা ইপসাইলন ইন্টু সি ইন্টু এল। আবারও দেখো এখানে বিটা জায়গায় তুমি এলটা দিয়ে শিখো, একটা দিয়ে শিখো, বইতে যদি থাকে তাহলে বি দিয়ে শিখো, আমার সমস্যা নেই। এল কি ছিল, আলোক রশ্মির অতিক্রান্ত পথ সেন্টিমিটার এককে, সি হচ্ছে ঘনমাত্রা, আর ইপসাইলন কি হচ্ছে আমাদের নতুন একটা ধ্রুবক। ঠিক আছে, এই একটু আগে যে ভাইয়া জিজ্ঞেস করছিল, দেখো এটাকে আসলে আমাদের অ্যাবজর্বটিভিটি বলা হয়। মানে বেসিক্যালি এটা হচ্ছে বাংলায় অনেক সময় দেখবা শোষণ ধ্রুবক বলা থাকে, শোষণ ধ্রুবক, মোলার শোষণ ধ্রুবকও বলা হয়, শোষণ ধ্রুবক বলা হয়, মোলার শোষণ ধ্রুবক বলা হয়, অ্যাবজর্বটিভিটি বলা হয়, সব আসলে এক। ইপসাইলনের মান এক একটার জন্য এক একটা, এটা ফিজিক্সের ইপসাইলন না ভাইয়া, এটা কেমিস্ট্রি ইপসাইলন, এবং এটা এই যে পার্টিকুলার যৌগের জন্য আলাদা। মানে মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য একটা হবে, পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আরেকটা হবে। ইপসাইলন একটা ধ্রুবক, এটা হচ্ছে একটা দ্রবণ নির্ভর ধ্রুবক। আবারও বলতেছি এটা দ্রবণের উপর নির্ভর করে, সলিউশন ডিপেন্ডেন্ট, সলিউশন ডিপেন্ডেন্ট। এটা কিন্তু কোনো ফিক্সড মান না, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে দেখো এখানে চারটা মান আছে, তুমি দেখলা এ সমান তুমি এইভাবেও লিখতে পারো লগ আই নট বাই আই, এটা লিখতে পারো ইপসাইলন সি ইন্টু এল। তাহলে দেখো যেটা বলতেছিলাম যে পরীক্ষা আসলে কি আসবে, পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে হয়তো তোমার এখানে এর মানটা দেওয়া আছে, সি দেওয়া আছে, এল দেওয়া আছে, ধ্রুবকটা জানতে চাইতে পারে, বা হয়তো এ দেওয়া আছে, ইপসাইলন দেওয়া আছে, এল দেওয়া আছে, ঘনমাত্রা কত সেটা জানতে পারে। সো খুব সহজ টাইপের ম্যাথই আসে, এখানে তিনটা জিনিস, চারটা জিনিসের মধ্যে তিনটার মান দেওয়া থাকবে, আরেকটার মান তোমাকে বের করতে হবে। দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, আই আর আই নট দেওয়া থাকতে পারে। হ্যাঁ, আমরা ম্যাথ দেখলে বুঝবা, সেটা ম্যাথ দেখলে। বুঝবা দেওয়া থাকতে পারে, কিভাবে দেওয়া থাকবে কোন ফর্মে সেটা বলবো, সরাসরি ভাবে বলা থাকে না এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই নট, বাট একটু হিন্ট দেওয়া থাকে, এটাই আমরা একটু পরে দেখাবো, এই যে এটার পরেই আমরা এটা দেখাবো। আর কারো যদি সোফার কোনো কোয়েশ্চেন থাকে, এখন ওই যে 6টা 1 যদিও বেজে গেছে, বাকিরা আস্তে আস্তে একটু করে নিতে পারো, বা যারা চলে আসছে আমাকে বলতে পারো যে ভাইয়া শুরু করেন, আমরা রেডি, তাহলে আমি শুরু করে দিই আবার। আসছে কি সবাই, একটু চ্যাটে রেসপন্স করো। আচ্ছা, হ্যাঁ রেডি, ওকে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে অ্যাবজর্পশন ইনক্রিজ করে কেন? মানে ব্যাপারটা হচ্ছে যে যত বেশি সময় ধরে, মানে যত একটা ঘন দ্রবণের মধ্যে দিয়ে যাবে, ওই দ্রবণের যে পার্টিকেল গুলো আছে সেগুলো আর কি বেশি পরিমাণ শোষণ করবে। দ্রবণে যে কণা কণা জিনিসপত্রগুলো আছে সেটার পরিমাণ যত বেশি হবে তত বেশি ঘন। সো ঘন হওয়ার কারণে আলো কিন্তু তত বেশি শোষণ করবে। আমি তোমাকে খুব ছোট্ট একটা উদাহরণ দিই, খুব বেসিক একটা উদাহরণ। মনে করো তোমার কাছে এখানে একদম ক্লিয়ার পানি আছে, ঠিক আছে? আর এবার মনে করো তোমার কাছে এখানে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে লেবুর শরবত, লেবুর শরবত, আর এটা হচ্ছে কোকা কোলা। বানান কি? বানান, আচ্ছা কোলা লিখি খালি।
পেপসি কোলা হইতে পারে, কোকা কোলা হইতে পারে, ঠিক আছে। এবার তুমি একটু চিন্তা করো যে মানে আমি যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি, যা বলতেছি তা যে হবে এরকম কিছু না, কিন্তু কোনটার মধ্য দিয়ে আমার আলোটা বেশি বের হবে আর কোনটার মধ্য দিয়ে আলোটা কম বের হবে সেটা একটু তুমি চিন্তা করো। এবার আমার মনে হয় ব্যাপারটা বুঝে যাবে, আমার আর উত্তর দেওয়া লাগবে না। যে তুমি চিন্তা করো যে আলোটা কোনটার মধ্য দিয়ে বেশি শোষণ হবে, মানে যেটার মধ্যে দিয়ে আলোটা বেশি শোষণ হবে সেটার মধ্য দিয়ে আলোটা কি বের কম হবে, তাই না? শোষণ যদি হয়ে যায়, ওই যে হিসাবটা এরকম, যে মনে করো আমি 100 পরিমাণ আলো দিলাম লেফট থেকে, এখানে আমার 60 পরিমাণ আলো শোষণ হয়ে গেছে, তাহলে বের হবে যেটা সেটা হচ্ছে আসলে 40 পরিমাণ আলোটা বের হবে। আচ্ছা, তো চলো এবার আমরা সামনের দিকে যাই। এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে ছিল, ওই যে যে বুঝে নাই তার জন্য। আশা করি এখন সেই চিন্তাটা করলে বুঝে যাবে যে ঘনত্বর সাথে আলো সম্পর্কটা কি। তো তাহলে আমরা কি দেখলাম, যে এই অ্যাবজর্বেন্স, যে আলো আসলে কতটুকু শোষণ হচ্ছে, আবারও বলতেছি এটাকে তুমি এটা দিয়ে মনে রাখো যে লগ আই নট বাই আই, ঠিক আছে, লগ আই নট বাই আই। দেখবা যে প্রশ্নে মানটা কিভাবে দেওয়া থাকে। এরপর দেখো ইপসাইলন কি বলা হচ্ছে, মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। এখানে আমি একটু একটা কথা বলি, আসো আমরা ইপসাইলনের এককটা বের করি। এই এককটা কিভাবে আসছে, এককটা আসছে হচ্ছে ইপসাইলনকে এক পাশে নিয়ে আসো, এ কে এক পাশে রাখো, সি আর এল কে আরেক পাশে রাখো, তাই না, নিচে রাখো। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের এ যেটা, ওর কিন্তু কোনো একক নেই, একক নেই। এর একক কেন নেই? তার কারণ হচ্ছে যে এ হচ্ছে দুইটা তীব্রতার অনুপাত, তার উপর আবার দুইটা অনুপাতকে তুমি লগে নিচ্ছ, তো স্বাভাবিক ওর কিন্তু কোনো একক থাকবে না। এবার আসো, এর যেহেতু একক নাই, ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। তাহলে ঘনমাত্রা যেহেতু নিচে আছে, মোল পার লিটারের উপর কি হবে আবার? ইনভার্স ওয়ান, তাই না? আর আমাদের এল যে, তার একক আমরা কি ধরে নিছি? সেন্টিমিটার। অনেকে বলে ভাইয়া এল কে কেন সেন্টিমিটার ধরছি? এটা খুবই কমন সেন্স আসলে। আমরা যে এখানে যেইটার মধ্যে দিয়ে আলোটাকে পাস করছি সেটা নিশ্চয়ই বিশাল 1 কিলোমিটার বা 1 মিটার দৈর্ঘ্যের কিছু হবে না। মোটামুটি ছোটখাটো ধরো 10 সেন্টিমিটারের একটা জিনিস, ধরো 10 সেন্টিমিটার একটা জিনিস, ওর মধ্যে দিয়ে আলোটা পাস করতেছি। এই জন্য হচ্ছে যে আমরা সেন্টিমিটার হিসাবটা করি। তাহলে এলও নিচে আছে, তাহলে কি হবে? সেন্টিমিটার ইনভার্স ওয়ান হবে। ওখান থেকে ক্যাপিটাল এম আসছে, মানে মোল পার লিটার কিন্তু আমরা এটাও লিখতে পারি এম ইনভার্স ওয়ান, হ্যাঁ, সেন্টিমিটার ইনভার্স ওয়ান। আচ্ছা, আরেকটা কথা একটু শুনে রাখো, এই যে মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলতেছি না, মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যদি বলি তাহলে এটার এককে মোল পার লিটার পার সেন্টিমিটার থাকবে। কিন্তু অনেক সময় তুমি দেখবা যে কোয়েশ্চেনে এটা গ্রাম পার লিটার পার সেন্টিমিটার হিসেবেও থাকে এককটা। মানে আমরা কি জানি, গ্রাম পার লিটারও কি একটা ঘনমাত্রার একক? সেটা কি উপরে জাস্ট তুমি মোলে প্রকাশ করতেছো না, গ্রামে প্রকাশ করতেছো। তো এটাই খেয়াল রাখবা, তখন সেটা মোলার দেওয়া নাই আর কি। তো বুঝবা যে তখন আনসারটা আসলে তুমি কার বের করতেছো। আমি আবারও বলতেছি কথাটা, ম্যাথ দেখলে বুঝবা। প্রশ্নে তোমার একটু দেখে নিতে হবে যে এই যে মানটা যদি এপসাইলনের মান যদি প্রশ্নে দেওয়া থাকে, সাথে এককটা কি দেওয়া আছে, সেটা কি মোল পার লিটার এটা দেওয়া আছে একক, নাকি গ্রাম পার লিটার এটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা দেখে নিতে হবে। আচ্ছা, এটার মাথার উপরে -1। তো দেখো যেটা বলতেছিলাম, মোলার কনসেন্ট্রেশন এম এও দেওয়া থাকতে পারে, মানে মোল পার লিটারও দেওয়া থাকতে পারে, তখন এটা কিসে দেওয়া থাকতে পারে? গ্রাম পার লিটারও দেওয়া থাকতে পারে। আর অপটিক্যাল পাথ লেংথ যেটা, যেটা দৈর্ঘ্য, মানে যে দৈর্ঘ্যের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সেন্টিমিটারে। তো চলো এবার আমরা সামনের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ ভৌমিক, আমি -1টা ইনভার্স ওয়ানটা পরে দিচ্ছি, ওটা বুঝাচ্ছিলাম তো তাই আগে দেওয়া হয় নাই। আচ্ছা, এখন দেখো আমরা এই সূত্রের একটা গ্রাফ দেখব। তো এই সূত্র থেকে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের এ সমান ইপসাইলন, তারপর হচ্ছে যে সি, তারপর হচ্ছে এল। এখন যদি আমি এখানে সি কে, মানে এ কে যদি এক পাশে রাখি, সাপোজ এই পাশে রাখলাম আমি অ্যাবজর্বেন্স কে, আর এই পাশে রাখলাম আমি হচ্ছে এল কে। এখানে আমাদের এক্স অক্ষ, সরি সি কে এক্স অক্ষ বরাবর কি আমাদের ঘনমাত্রা সি, আর আমাদের যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে অ্যাবজর্বেন্স। তো আমি যদি এটাকে রাখি এবং আমি ধরলাম যে এখানে আমাদের সি ঘনমাত্রাটা হচ্ছে কনস্ট্যান্ট, ঘনমাত্রাটা ধরলাম যে আমাদের এখানে, আরে উল্টা বলে দিচ্ছি, ধরলাম যে এখানে আমাদের এলটা হচ্ছে কনস্ট্যান্ট, দৈর্ঘ্যটা। তাহলে দৈর্ঘ্য যদি কনস্ট্যান্ট হয় এন্ড আমাদের ইও হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো দুইটা কনস্ট্যান্টের মাধ্যমে আমি এখানে কি লিখতে পারি, যে অ্যাবজর্বেন্স সমানুপাতিক হচ্ছে কার হবে? ঘনমাত্রার। আবার বলতেছি ব্যাপারটা, যে আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে এ সমান ইপসাইলন সি এল। তো যেটা বললাম যে আমরা তো দেখলাম বিয়ার ল্যাম্বার্ট সূত্রে কি করছে, একজন
লেংথটাকে কনস্ট্যান্ট ধরে সি এর সাপেক্ষে তুলনা করছে, আরেকজন ঘনমাত্রাকে কনস্ট্যান্ট ধরে লেংথের সাপেক্ষে তুলনা করছে। তো এখানে আমরা বললাম যে সাপোজ আমাদের এখানে এলটা কনস্ট্যান্ট, তাহলে এলও যদি একটা ধ্রুবক হয়, তারপর এপসাইলনও যদি একটা ধ্রুবক হয়, আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এ সমান হচ্ছে আমাদের এখানে এ সমানুপাতিক হচ্ছে সি ঘনমাত্রা। তাহলে এই যে আমাদের ঘনমাত্রা যত বেশি হবে, এটা তো আমরা পড়ে আসছি একটু আগে, তাহলে কি হবে আমাদের এই অ্যাবজর্বেন্স, যেহেতু মানে আলো কতটুকু আসলে ও শোষণ করে নিচ্ছে ওর মধ্যে, সেটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। যেমন এখানে যদি সলিউশন গুলোর ক্ষেত্রে দেখো, সলিউশন গুলো এখানে আস্তে আস্তে এখানে মনে করো হালকা বা লঘু থেকে আস্তে আস্তে আমার গাঢ় হচ্ছে। সো এই জন্য আমার কি দেখা গেল যে ঘনমাত্রা যত বেশি হচ্ছে তত কিন্তু আমাদের অ্যাবজর্বেন্সটাও কি আস্তে আস্তে এরকম বাড়বে। তাহলে দেখো এখন যদি আমরা একটু তুলনা করি এই পুরো ব্যাপারটাকে, যে এখানে আমাদের এ ইকুয়ালস টু আছে হচ্ছে ইপসাইলন আর এল, এই পুরাটা মিলে একটা ধ্রুবক, আর এক্স অক্ষ বরাবর রাখছো তুমি সি কে। তাহলে আমি যদি একটু এর জায়গায় বসে হচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই অক্ষে রাখছি, আর এক্স এর জায়গায় বসে হচ্ছে সি, তাহলে আমি লিখতে পারি না ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এই যে দেখছো এটা একটা মূল বিন্দুগামী আমাদের সরল রেখা। তাইলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটার ঢাল কি? ঢালটা হচ্ছে আমাদের এম, ঢালটা হচ্ছে আমাদের এম। দেন ঢালটা আমরা আসলে কিভাবে বের করলাম? ঢালটা হচ্ছে আসলে এ ডিভাইড বাই হচ্ছে সি। ওই যে ঢাল বের করার নিয়ম কি, আমরা তো নিয়মগুলো জানি এগুলা, যে এখানে আমাদের ধরো এটা হচ্ছে কি y1, এটা হচ্ছে কি y2, আর এই যে এই পয়েন্ট দুইটা, এটা ধরো একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। সো আমরা একটা থেকে আরেকটা বাদ দিই, দুইটার ডিফারেন্স নিই, এভাবে আমরা ঢালটা বের করি। মানে বেসিক্যালি এটা বুঝলেই হবে যে উপরে থাকে হচ্ছে y আর নিচে থাকে হচ্ছে x। তাহলে y অক্ষ বরাবর কি আছে? অ্যাবজর্বেন্স বা a, আর x অক্ষ বরাবর কি আছে? ঘনমাত্রা। সো y বাই x আমরা কি পেয়ে যাই? ইপসিলন ইনটু l, তাই না? ফর্মুলা থেকে তো আসছে জিনিসটা আসলে। এই যে এটা থেকে তো আমি লিখতে পারি a বাই c, আমি যদি ঘনমাত্রাটাকে নিচে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি ইপসিলন ইনটু l। তো এটাই হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের একটা গ্রাফ। কখনো কখনো এই গ্রাফের ঢাল দিয়ে দেয়, মানে তোমাকে যদি বলে এই গ্রাফের ঢাল হচ্ছে সাপোজ 10, কথার কথা এখানে ধরো বললো যে ঢাল হচ্ছে 10, তো যদি 10 এরকম ঢালটা বলে দেয়, তার মানে তখন তুমি কি বলতে পারো যে এখানে আমাদের a আর c এর যে অনুপাতটা a ডিভাইড বাই c, সেটার মানটা আসলে দেওয়া হচ্ছে 10 এরকম। আচ্ছা, তো চলো এবার আমরা সামনের দিকে যাই, ম্যাথ দেখবো। তার আগে আরেকটা জিনিস একটু বুঝে নিই, এটা হচ্ছে আরেকটা টার্ম, সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স। কখনো কখনো এই ম্যাথগুলা ট্রান্সমিটেন্স দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। ট্রান্সমিটেন্স একটু আগে যেটা বুঝাচ্ছিলাম সেটা, যে আমি 100 পরিমাণ আলো দিলাম, সাপোজ আমার এখানে 60 পরিমাণ আলো এখানে অ্যাবজর্ব হয়ে গেল, আর যেটা বের হয়ে গেল 40, সেটা আসলে কতটুকু আলো বের হয়ে গেছে যেটা, সেটাই আসলে আমাদের ট্রান্সমিটেন্স। সো ট্রান্সমিটেন্স কে প্রকাশ করা হয় হচ্ছে আই বাই আই নট দিয়ে। মানে ব্যাপারটা এরকম যে আমার যদি এখানে আই নট হচ্ছে 100 পরিমাণ আলো ছিল, আর এখানে আমাদের ট্রান্সমিট হয়ে আসছে মানে যে আলোটা বের হয়ে আসছে সেটা ধরো 40, তাহলে এখানে ট্রান্সমিটেন্স হচ্ছে 0.4। আর এই ট্রান্সমিটেন্সটাকে যদি তুমি শতকরায় প্রকাশ করো তখন এটাকে টি পার্সেন্টেজ এভাবে লেখা হয়। সো টি পার্সেন্টেজ সমান আমরা কি লিখতে পারি? এই যে 0. এই যে আগের সমীকরণটাই 40 ডিভাইড বাই 100, তো এটাকে যদি তুমি আবার 100% দিয়ে গুণ দাও তাহলে তুমি কি পেয়ে গেলা? যে ট্রান্সমিটেন্স এখানে হচ্ছে 40%। তাহলে তুমি যে পরিমাণ আলোটা এখানে প্রবেশ করাইছিলা তার 40% আলোটা আসলে এখান থেকে বের হয়ে আসছে। সো আরেকবার বলি, ট্রান্সমিটেন্স টার্মটা অনেকটা অ্যাবজর্পশনের উল্টাটা, যে যতটুকু আলো শোষণ করে নিচ্ছে বাকিটা এখানে বের হয়ে গেছে। তাহলে এখানে সম্পর্কটা কি দাঁড়ালো? আই নট বাই আই। যদি আই নট হয় 100 পরিমাণ আলো ঢুকছে, তাহলে বের হইলো 40, তাহলে ভাগ দিলে আমরা কি পাবো? 0.4। এখন এটাকে যদি আমি শতকরা পরিমাণে প্রকাশ করতে চাই পার্সেন্টেজে, তাহলে আমি কি দিলাম? 100% দিয়ে গুণ দিয়ে দিলাম, এবং আমি এখানে পেয়ে গেলাম হচ্ছে 40% এরকম। এখন একটু একটা জিনিস দেখো, একটু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা যদি এ আর আমাদের যে ট্রান্সমিটেন্স তাদের মধ্যে যদি একটা সম্পর্ক স্থাপন করতে চাই, আমরা দেখছিলাম যে আমাদের এ সমান হচ্ছে লগ আই নট বাই আই। এ বের করার সময় কিন্তু আই নটটা উপরে ছিল, এটা সবসময় মনে রাখবা। তাহলে দেখো আমি যদি সাপোজ এখন ওই যে আগের মতো একটা কাজ করি, আমি যদি সামনে একটা মাইনাস আনি, মাইনাস লগ লিখি, তাহলে কিন্তু আমি এটাকে উল্টায় লিখতে পারি, উপরে আই লিখতে পারি, নিচে আই নট লিখতে পারি। আবার যদি বলো এটা কেন করলাম, তার কারণ হচ্ছে এই যে আই বাই আই নট যে টার্মটা, সেটা মানে কি আমরা দেখলাম হচ্ছে ট্রান্সমিটেন্সটি
তাহলে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস লগ টি। বেসিক্যালি এই দুইটা সম্পর্ক থেকে এখান থেকে আসছে যে এ সমান আমরা কি জানি আই নট বাই আই। তাহলে এটাকে আমি উল্টায় লেখার কারণে সামনে এই মাইনাসটা আসলো, আর উল্টা যে টার্মটা এটাই আসলে আমাদের কি প্রকাশ করে ট্রান্সমিটেন্স টি, যে কতটুকু আলো আসলে বের হয়ে গেছে। সো এটাই বললাম যে কখনো কখনো এমন হইতে পারে যে ট্রান্সমিটেন্স তোমাকে পার্সেন্টেজে জানতে চাচ্ছে, তখন তুমি জাস্ট এটাকে 100% দিয়ে গুণ করে দিবা, তাহলেই হবে। এই সূত্রটি কাজে লাগবে, হ্যাঁ এটাও কাজে লাগবে। আসো আমরা এবার ম্যাথ দেখি, তাহলেই বুঝবা। যে দেখো 100 সেন্টিমিটার কিউব জলীয় কোনো দ্রবণের মধ্য দিয়ে, 100 সেন্টিমিটার কিউব মানে এটা একটা ভি দেওয়া আছে, অবশ্যই সেটা লিটারে দেওয়া নাই, বুঝতেই পারতেছো এখানে লিটারে আমাদের এটা হয়তো নেওয়া লাগতে পারে, দেখা যাক কি করা যায়। এরপর বলা হচ্ছে আমাদের ওই যে সেন্টিমিটার কিউব যে কথা, মিলিলিটার কিন্তু একই কথা, মনে রাখতে হবে। সেটা আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর মানে এমটা দেওয়া আছে। হ্যাঁ, বলা হচ্ছে যে 0.95 গ্রাম দ্রবীভূত আছে, তার মানে এখানে প্রশ্নে ভাইয়া ডাব্লিউটা দেওয়া আছে। এরপর বলা হচ্ছে এত তরঙ্গ দৈর্ঘ্য, দেখা যাক তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কাজে লাগে নাকি, কারণ তুমি এতক্ষণ যে ফর্মুলা শিখছো তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু কোনো কাজ ছিল না সেই ফর্মুলায়। আচ্ছা, তাহলে 10 সেন্টিমিটার পথের দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে ছোট এলটা দেওয়া। আর এই যে দেখো শোষণ 0.06, যখনই দেখলে এর সাথে কোনো একক নাই, একক ছিল না কার সাথে, অ্যাবজর্বেন্স এর সাথে। বলছে যে দ্রবণটির মোলার শোষণ ধ্রুবক কত, তাহলে তোমার কাছে আসলে ইপসাইলন কত সেটাই জানতে চাইছে। এখন দেখো ফর্মুলাটা খুব সহজ কিন্তু, এ ইকুয়ালস টু ইপসাইলন সি এল। তুমি এখানে এল খুব সুন্দর মতো জানো কত, 10 সেন্টিমিটার। তারপর এ খুব সুন্দর মতো প্রশ্ন দেওয়া আছে 0.06 সেন্টিমিটার, 0.06। সি তোমার কাছে এই তোমার কাছে ইপসিলন তোমার কাছে জানতে চাইছে, কিন্তু সি কিন্তু এখানে প্রশ্নে সরাসরি বলা নাই। আসো সিটা বের করা কিন্তু খুব সহজ, আমরা কিন্তু এটা পারি। তাহলে এখানে সি বের করার জন্য আমরা কোন ফর্মুলাটা বের করব, ওই যে সি দিয়ে প্রকাশ করো, এস দিয়ে প্রকাশ করো, আমাদের ছোটবেলার যে ফর্মুলা 9-10 এর বইতেও যেটা ছিল, এই কয়দিন আগে যেটা দেখে আসছি 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ভি। আমি আবারও বলতেছি, কারো যদি এটা পছন্দ না হয় তুমি কি করতে পারো, তুমি আগে হচ্ছে ওকে সেন্টিমিটার কিউব থেকে বা মিলিমিটার থেকে আগে মিলিমিটারে করে নাও, এরপর মিলিমিটারের ফর্মুলাটা ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। বাট এখন ধরো আমরা এটা দিয়ে করলাম, আমি কিন্তু বলছি আগেও শিখাইছি যেটা দিয়ে করো ঘুরে ফিরে একই কথা। তাহলে 1000 ডাব্লিউ প্রশ্নে কি দেওয়া, 0.95 দেওয়া। আণবিক ভর দেওয়া হচ্ছে কত, অনেক বেশি আসলে 18,800 ইন্টু এখানে বি যেটা মিলিলিটারে দেওয়া সেটা হচ্ছে 100। মিলিলিটার যে কথা, সেন্টিমিটার কিউব কিন্তু একই কথা, আগেও পড়ানো হয়েছে। এই মানটা তুমি পেয়ে যাবা 5.05 ইন্টু 10 ইনভার্স 4 মোলার। আচ্ছা, তাহলে আসো এবার আমরা আমাদের ফর্মুলা যদি বাকি জিনিসপত্রগুলো একটু বসাই দিই। আমি এখানে ইপসাইলনের মান চাই, তার মানে আমাদের ফর্মুলা কি, এ ডিভাইড বাই সি এল। এবার দেখো এবার কিন্তু তুমি সবই জানো, তুমি এখানে সিটা কিন্তু সুন্দর মতো বের করে নিলা। দেখো সি যে বের করার ব্যাপারটা, এটা কিন্তু এই চ্যাপ্টারের শুরুর দিকের কনসেপ্ট এবং কঠিন কিছু না, খুব সুন্দর মতো সব দেওয়াই আছে। এই মানটা দেওয়া আছে, এম দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে হিসাব নিকাশ গুলা করি, আনসার খুব সম্ভবত চলে আসবে হচ্ছে 11.87। তাহলে এই এককটা কিসে আসবে, অবশ্যই আমাদের সি এর একক কি, মোলারিটিতে যেহেতু নিছো, সি যেহেতু এখন নিচে, তাই এম ইনভার্স 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে সেন্টিমিটার ইনভার্স 1। এটাই বললাম, এককটা ঠিকঠাক লিখলেই হবে, বাকিটা আর কোনো চিন্তা নাই। 11.87, হ্যাঁ জামি তারপর আবির আনসার কারেক্ট হয়েছে। আচ্ছা, অনেকে কি হ্যাঁ ওমি হয়তো ঘনমাত্রার আনসারটা বলছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কারো যদি ভুল হয় একটু চেক করে নাও। এই ম্যাথটা খুব সহজ একটা ম্যাথ ছিল, এটা কিন্তু আমাদের ইয়েতে আসছে বুয়েট ভর্তি পরীক্ষায় 16-17 সালে আসছে। বাট সহজ একটা ম্যাথ, কিন্তু খুবই সহজ ম্যাথ, সব আসলে দেওয়াই আছে। এর থেকে সহজ ম্যাথ 10 মিনিটে করার মতো আর হয় না কিন্তু। এখন হয়তো তোমরা ফার্স্ট টাইম দেখে একটু কঠিন লাগতে পারে, বাট তুমি যখন আস্তে আস্তে দেখবা তখন আর কঠিন লাগবে না। হ্যাঁ ওমি খুব ভালো প্রশ্ন করছো, তরঙ্গ দৈর্ঘ্যের আসলে এখানে কোনো কাজ নাই, বুয়েটের প্রশ্ন তো, বুয়েটের প্রশ্নে অনেক সময় এরকম ইউজলেস ডাটা দেওয়া থাকে, ইউজলেস ডাটা দেওয়া থাকে, যেটা দিয়ে স্টুডেন্ট চিন্তায় পড়ে যায়, আচ্ছা এখানে তরঙ্গ দৈর্ঘ্যের কারণে কি কিছু যায় আসবে নাকি, আসবে না তো, কারণ তরঙ্গ দৈর্ঘ্য তো ফিক্সড এখানে। আমাদের তো বিএল-ল্যাম্বার্টের সূত্রের কোথাও তরঙ্গ দৈর্ঘ্যের কথা কিছু নাই, তাই না? ওই জন্য এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে অনেক সময় স্টুডেন্টকে ডাইভার্ট করার ট্রাই করা হয়। হ্যাঁ, আচ্ছা, তো চলো এরপর আমরা পরের ম্যাথে যাই, দেখা যাক এটা করে দেওয়ার মতো ম্যাথ নাকি হোমওয়ার্ক। 3টা ম্যাথ আছে বিয়ার-ল্যাম্বার্টের, এর মধ্যে আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিব। আচ্ছা, এটা করে দিয়ে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো এখন আসো এই 80% নির্গত হওয়ার ব্যাপারটা বুঝি।
এর আগের বার যে ডেটা দেওয়া ছিল আর এখন যে ডেটা, দুইটার মধ্যে পার্থক্যটা বুঝি। দেখো এখানে এল সেন্টিমিটার দৈর্ঘ্যের বলা আছে একটা পাত্র নেওয়া হলো, নমুনা দ্রবণ থেকে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের। দেখছো ভাইয়া, যে কোশ্চেনটা করছিল ওমি খুব সম্ভবত কোশ্চেনটা করছিল। এখন যদি এটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের না বলে আমাকে যদি 800 ন্যানোমিটার বলা থাকতো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ এই মানটা বেসিক্যালি বিয়ার ল্যাম্বার্টের সূত্রে এটার কোনো কাজ নাই। কিন্তু আপতিত আলোর 80% নির্গত হয়। এই যে ভাইয়া যেটা বলছি, নির্গত হওয়া মানে কি, সহজ বাংলায় যদি বলি, যেটা বের হয়ে গেছে, যেটা বের হয়ে গেছে, যেই পরিমাণ আলোটা বের হয়ে গেছে। সো এই যে বের হয়ে যাওয়া আলোটা, এখানে আসলে ট্রান্সমিটেন্সের যে মানটা সেটা দেওয়া আছে 80%। 80% মানে তুমি এটা কিভাবে লিখতে পারো, 80 ডিভাইড বাই হচ্ছে 100। তাহলে ভাইয়া কমন সেন্স কিন্তু দেখো, 100 যেটা বেশি, বেশিটা কিন্তু যেটা আপতিত হয়েছিল আই নট, আর 80 হচ্ছে যেটা বের হয়ে গেছিল আই। তুমি কখনোই কিন্তু তুমি জাস্ট 80% একবার লিখলেই তুমি নিজেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এটা তুমি জীবনেও প্যাচ লাগাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এই যে দেখো, তোমার কাছে যদি বলে 50%, তাহলে তুমি কি লিখলা? 50% মানে ছোটবেলা থেকে তুমি জানো 50 ডিভাইড বাই 100। তাহলে অবভিয়াসলি যেটা আমার বড় সেটা আসলে কি ছিল, আই ছিল, যেটা আই নট ছিল আপতিত, আর যেটা ছোট সেটা হচ্ছে আই, যেটা বের হয়ে গেছে। আচ্ছা, তো এবার আসো, আমরা ফর্মুলা যেটা জানি ওইটাই। ফর্মুলা কি? ফর্মুলা জানি এ ইকুয়ালস টু ইপসাইলন সি ইনটু এল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা এর জায়গায় লিখে ফেলি হচ্ছে লগ মাইনাস লগ টি, এটা লিখে ফেলি। কেন লিখে ফেললাম? আমরা তো ফর্মুলা একটু আগে শিখছি, আর এখন কিন্তু আমাদের অ্যাবজর্বেন্সটা দেওয়া নাই। কোশ্চেনে দেখো একটু আগে দেওয়াই ছিল এই যে দৈর্ঘ্যের শোষণ। আবারও দেখো এ হচ্ছে যে মানটা এইভাবে দেওয়া থাকবে শোষণ, আর এটা কি নির্গত, মানে উল্টাটা কতটুকু বের হয়ে গেছে। আর তাদের মধ্যে আবার সম্পর্ক কি, মাইনাস লগ টি এর। তাই না? আচ্ছা, তো দেখো এটা সমান এখন আমরা কি লিখতে পারি, ইপসাইলনের মানটা বসাও। এবার ওই জিনিসটা ভাইয়া যেটা বলছিলাম, যে দেখছো এখানে কিন্তু মোলে দেওয়া নাই, ঠিক আছে, অ্যাবজর্বিটিটা, এবং এখানে এরা মোলার অ্যাবজর্বিটি সেটাও বলে নাই। তাহলে দেখো এখানে যদি তুমি এটা ইপসাইলনের মানটা এই যে ধরো 2 লিটার পার গ্রাম পার সেন্টিমিটার এরকম একটা মান বসাও, ইনটু সি এখানে কত, সিটাই আসলে বের করতে বলছে, সি জানি না, ইনটু হচ্ছে এল দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে এল তো দুধ ভাত, ওর তো আরো কোনো কাজ নাই। সো এখন যদি তুমি এখান থেকে সি এর মানটা বের করো, আমরা ওই আর ক্যালকুলেশনে যাচ্ছি না কোনটার মান কত হবে, আমি সব দেখাই দিছি আসলে। সো এখন জাস্ট আমাকে এটা বলো যে সি এর যে আনসারটা পাবা সেটা তুমি আসলে রেজাল্টটা কিসে পাবা বলো তো? সি এর যে এককটা, এককটা কি হবে, জাস্ট এককটা বলো। হ্যাঁ, জামি সবার আগে সঠিক উত্তর দিচ্ছে, সুস্মিতা বলছে, হীরা বলছে ভেরি গুড, ওজাইফা বলছে, মাফরুজা বলছে ভেরি গুড। তাহলে দেখো আমরা এখন যে এককটা পাবো সেটা কিন্তু আসলে গ্রাম পার লিটার পাবো। কারণ দেখো খুব কমন সেন্স, ট্রান্সমিটেন্সের কোনো একক নাই। হ্যাঁ, এখানে সেন্টিমিটার ইনভার্স ওয়ান আর সেন্টিমিটার কাটাকাটি চলে যাবে। তোমার কাছে আছে এখানে লিটার পার গ্রাম, সেটা যদি উল্টে যায় ঘনমাত্রা হয়ে যাবে গ্রাম পার লিটার। এটাই বলতেছিলাম, খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কোন মানটা দেওয়া আছে। সো তুমি এখানে গ্রাম পার লিটারে যেহেতু আনসার পাইছো, কোনো সমস্যা নেই। তুমি তো এটাকে আর মোল পার লিটারে নিতে পারবা না, তার কারণ তুমি জানো না নমুনাটা কি। আমরা কি জানি যে আমাদের কাছে যদি ডাব্লিউ জানা থাকে, তখন আমরা ওই যে ডাব্লিউ বাই এম সমান এখান থেকে এন বাইর করতে পারি। তো এখানে দীপ্র, সাউন্ড মেবি আসতেছে না। আচ্ছা, ওই যে
ওই উপরে বারটা চলে আসার কারণে মনে মিউট হয়ে গেছিল, খেয়াল করিনি। কোত্থেকে আসে নাই নিবিড়, কোন জায়গাটা স্কিপ হয়েছে? এই সি এর মানটা শুধু 0.048। হ্যাঁ হ্যাঁ, দুঃখিত, সাউন্ড ওই যে উপরে মনে হয় চাপ লেগে মিউট হয়ে গেছিল। যেটা বলতেছিলাম, সি তো আসলে ক্যালকুলেট করে বের করবা। গ্রাম পার লিটারের ব্যাপারটা আশা করি শুনছিলা। তাসনিম সবার আগে উত্তর দিছিল 0.048। তো ধন্যবাদ, এটাই বলছিলাম আর কি, যতটুকু শুনো নাই। আচ্ছা চলো এবার সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা পরের যে ম্যাথটা, এটা থাকবে আমাদের হোমওয়ার্ক হিসেবে, এবং এটার জন্য যে তোমাকে আমি যথেষ্ট হিন্ট দিয়ে আসছি, তুমি এখনই বুঝবা। যে বলছে যে অ্যাবজর্বেন্স বনাম এই যে, মানে এইখানে রাখছে অ্যাবজর্বেন্স, আর এখানে বলছে ঘনমাত্রা। অ্যাবজর্বেন্স বনাম ঘনমাত্রা সরলরেখা আঁকা হয়েছে। সেটা আঁকলে আসলে কি পাওয়া যায়, আমি কিন্তু তোমাকে একটু আগে শিখে আসছি যে প্রাপ্ত সরলরেখা যেটা পাওয়া গেছে, বলছে যে এইটা এক্স অক্ষের সাথে 63.435 অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে বাকিটা আসলে তোমার দায়িত্ব, যে তুমি কিন্তু ম্যাথ থেকে জানো যে এম ইকুয়ালস টু ঢাল কিভাবে বের করে, ট্যান থিটা দিয়ে। বাকিটা আশা করি ম্যাথটা পারবা। অজানা ঘনমাত্রার মধ্যে দিয়ে যে এবার বলা হচ্ছে 70%, একটু আগে 80% জানো যে এ অ্যাবজর্বেন্স দিয়ে, যতটুকু শুনো নাই। আচ্ছা চলো এবার সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা পরের যে ম্যাথটা, এটা থাকবে আমাদের হোমওয়ার্ক হিসেবে, এবং এটার জন্য যে তোমাকে আমি যথেষ্ট হিন্ট দিয়ে আসছি, তুমি এখন। আচ্ছা চলো ক্যালকুলেট করে বের। এই সি এর মানটা শুধু 0.04। যে ওই উপরে বারটা চলে আসার কারণে মনে মিউট হয়ে গেছিল, খেয়াল করিনি। কোত্থেকে আসে নাই নিবিড়, কোন জায়গাটা স্কিপ হয়েছে? এই সি এর মানটা শুধু 0.048। হ্যাঁ হ্যাঁ, দুঃখিত, সাউন্ড ওই যে উপরে মনে হয় চাপ লেগে মিউট হয়ে গেছিল। যেটা বলতেছিলাম, সি তো আসলে ক্যালকুলেট করে বের করবা। গ্রাম পার লিটারের ব্যাপারটা আশা করি শুনছিলা। তাসনিম সবার আগে উত্তর দিছিল 0.048। তো ধন্যবাদ, এটাই বলছিলাম আর কি, যতটুকু শুনো নাই। আচ্ছা চলো এবার সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা পরের যে ম্যাথটা, এটা থাকবে আমাদের হোমওয়ার্ক হিসেবে, এবং এটার জন্য যে তোমাকে আমি যথেষ্ট হিন্ট দিয়ে আসছি, তুমি এখনই বুঝবা। যে বলছে যে অ্যাবজর্বেন্স বনাম এই যে, মানে এইখানে রাখছে অ্যাবজর্বেন্স, আর এখানে বলছে ঘনমাত্রা। অ্যাবজর্বেন্স বনাম ঘনমাত্রা সরলরেখা আঁকা হয়েছে। সেটা আঁকলে আসলে কি পাওয়া যায়, আমি কিন্তু তোমাকে একটু আগে শিখে আসছি যে প্রাপ্ত সরলরেখা যেটা পাওয়া গেছে, বলছে যে এইটা এক্স অক্ষের সাথে 63.435 অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে বাকিটা আসলে তোমার দায়িত্ব, যে তুমি কিন্তু ম্যাথ থেকে জানো যে এম ইকুয়ালস টু ঢাল কিভাবে বের করে, ট্যান থিটা দিয়ে। বাকিটা আশা করি ম্যাথটা পারবা। অজানা ঘনমাত্রার মধ্যে দিয়ে যে এবার বলা হচ্ছে 70%, একটু আগে 80% আলো নির্গত হয় বলা ছিল, এবার বলা 70%। তারপর লেখচিত্র দেওয়া আছে, জাস্ট এখানে ঘনমাত্রা জানতে চাইছে। গ্রাফটা দেখবা আর এখানে ম্যাথটা দেখবা, দেখবা পেরে যাবা তুমি, ঠিক আছে? আচ্ছা চলো সামনের দিকে যাই। তাহলে দুইটা হোমওয়ার্ক, আয়োডিমিতি থেকে একটা হোমওয়ার্ক থাকলো, আর বিয়ার ল্যাম্বার্ট থেকে একটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা এবার আসি আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। বেসিক্যালি বিয়ার ল্যাম্বার্ট সূত্রটাকে কাজে লাগায়। বিয়ার ল্যাম্বার্ট মানে এটা তো বুঝতেই পারতেছে যে আলোকে একটা দ্রবণের মধ্যে দিয়ে ফেলতেছি, আলো বের হয়ে যাচ্ছে, কিছু পরিমাণ একটা শোষণ হচ্ছে। এটা তো এত ইজি একটা জিনিস না, এটা নিশ্চয়ই মানে অনেক বিশাল একটা মেশিনের কাজ, স্পেকট্রোস্কোপি। আচ্ছা আমাকে একটু বলো তো, চ্যাটে জানাও তো, আইআর কে কে পড়ছিল আমার সাথে? আইআর, ওই যে আমাদের জৈব যৌগে আইআর ছিল যে, সেটা কে কে পড়ছো? আচ্ছা তামান্না, তারপর সিন্দিত, সাইরাস, ইভা, নিকা, তারপর প্রমি, মাফরুজা, হ্যাঁ পুরানো নাম দেখতেছি, ভৌমিক, সামিহা, হীরা, অনেকেই কিন্তু আমরা এখানে আইআর পড়ছি, তাই না? তাসনিম, ওকে, রাকিব। আচ্ছা যারা রেসপন্স করছো তাদেরকে ধন্যবাদ। দেখো, আইআর যারা পড়ছো তাদের উদ্দেশ্যে বলতে স্যার, যারা পড়ো নাই সমস্যা নাই, আইআর এর সাথে এটার বিশেষ কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা আসলে হচ্ছে স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি, আমি তোমাকে সহজে একটু স্পেকট্রোস্কোপি কি সেটা একটু বুঝাইনি, তাহলে তোমার জন্য যেটা হবে এই ইউভি ভিজিবল কি সেটা বুঝতে সুবিধা হবে। তো মনে করো আমার কাছে একটা দ্রবণ আছে, ঠিক আছে? যে কোনো একটা, এই যে এতক্ষণ যেরকম ছিল, কোন একটা দ্রবণ আছে। এখন আমি যদি এটার মধ্য দিয়ে কোন একটা আলো ফেলি, এখন তো এতক্ষণ তো আমরা খুব সহজে আলো আলো বলে আসতেছিলাম, বাট আলো কি? আলো আমরা জানি না, একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ। তাড়িৎ, ফিজিক্সের কথাবার্তা এগুলো যদিও, বা আমরাও পড়ছি হচ্ছে ইয়েতে, ওই যে গুণগত রসায়নে রিডবার্গের ধ্রুবকের ম্যাথ ওখানে ছিল। সো তাড়িৎ চুম্বক তরঙ্গ, বা এটাকে বলা হয় হচ্ছে ইএমভি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমাদের আসলে স্পেকট্রোস্কোপি জিনিসটা কি, আমি তোমাকে সেটা বোঝাচ্ছি সহজে। এটা আমরা বিভিন্ন জিনিস দিয়ে করতে পারি। যদি
এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে বিশাল অংশ যদি আমরা সেটা আইআর দিয়ে করি তখন বলা আইআর স্পেকট্রোস্কোপি। যদি আমরা সেটা ইউভি দিয়ে করি, যা বা ভিজিবল যে দৃশ্যমান অংশটা সেটা দিয়ে করি, তাহলে সেটাকে বলে ভিজিবল ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। তাহলে আসলে যে করি করি যে বলতেছি কি করি, এখানে আমরা এই যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফেলি স্পেকট্রোস্কোপিতে, সেটা যে কোনোটাই হইতে পারে, আইআর হইতে পারে, ইউভি হইতে পারে, দৃশ্যমান হইতে পারে। এরপর যেটা হচ্ছে সাইরাস, সমস্যা না ভাইয়া, তুমি তো পিডিএফটা একটু পরেই পেয়ে যাবা, পিডিএফ থেকে দেখে নিও, প্রবলেমটা ওখানে থাকবে। আচ্ছা, বা ক্লাসের লাস্টে আমি একবার ওই স্লাইডে যাব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ইএমভিটা যদি আমি এখানে ফেলি, মানে যে কোনো একটা হইতে পারে, দৃশ্যমান আলো হইতে পারে, আমাদের ইউভি লাইট হইতে পারে, আইআর, তখন দেখা যাবে যে এই দ্রবণের মধ্য থেকে যে ইউভিটা বের হবে তার কিছু চেঞ্জ হবে। সো স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা যেটা করি, সাধারণত আমরা সেটা শনাক্ত করতে পারি কখনো কখনো, তারপর কখনো কখনো তার ভর বের করতে পারি, কখনো কখনো তার ঘনমাত্রা বের করতে পারি। এই জিনিসগুলো আমরা আসলে ওভারঅল করতে পারি। তাহলে স্পেকট্রোস্কোপি কিছু আসলে কিছুই না, কেমিস্ট্রির সাথে এই যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তার একটা সম্পর্ক, যে আমার কাছে কোন একটা কেমিক্যাল সলিউশন আছে, দ্রবণ আছে, তার মধ্য দিয়ে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ফেলি, হইতে পারে সেটা আইআর, হইতে পারে ইউভি। ফেলার পরে অবশ্যই সেটা শোষণ হবে, আমরা তো জানি, বারবার যেটা বলে আসতেছি, এখানে কিছু পরিমাণ একটা শোষণ হবে। এন্ড এই যে চেঞ্জটা যেটা হবে, এই চেঞ্জ থেকে আমরা তার শনাক্তকরণ, ভর বের করা, ঘনমাত্রা বের করা, অনেক কিছু আসলে করতে পারি। যেমন তোমাদেরকে আমি আইআর মেশিনের ছবি দেখাইছিলাম, আজকেও টুকটাক এরকম দেখাবো। সো আমাদেরকে এই ফর্মুলাটা মনে আছে? একটু দেখো তো, যে মনে করো আমাদের এখানে E ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলাটা কি আমাদের মনে আছে? এইচ ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটা তোমরা ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, বা আমরা আইআর যখন পড়ছি তখনও দেখছি, সহজ জিনিস কিন্তু। সো বেসিক্যালি এখানে সি কি আমাদের? সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ, তাই না? ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা জিনিস কিন্তু বুঝতেই পারতেছো, এখানে আসলে এটা কি, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য কম যত এইদিকে থাকে, আর এইদিকে যত গেছে তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে বেড়ে গেছে, তাই না? তাহলে ল্যামডা এইদিকে বেশি, আর এইদিকে ল্যামডার পরিমাণটা কম। আর এইচ তো আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন দেখো যে সম্পর্কটা আমি বেসিক্যালি দেখানোর ট্রাই করতেছি, মনে করো এখন যেহেতু আমরা ইউভি ভিজিবল নিয়ে কথা বলতেছি, তাহলে দেখো যে মনে করো আমি কোন একটা কিছুর মধ্য দিয়ে, একটা যৌগ আছে আমার কাছে, এই যে এই যৌগটা আছে, এই যৌগটার মধ্য দিয়ে আমি এখানে বের করব হচ্ছে ইউভি ভিজিবল, ইউভি যেটা, সেই রশ্মিটা আমি পাস করলাম। আচ্ছা, তো এখন পাস করার কারণে যেটা হয়, দেখা গেল যে ওর এখানে শক্তিটা শোষণ হয়, ও একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিছে। শক্তি শোষণ করার পর আসলে যেটা হবে, একটু চিন্তা করো, আমার এইখানে এই যে যেই এইটা আমি এখানে দিছিলাম, সেটার যে মানটা আর এখান থেকে যে ইটা বের হয়ে গেছে, সেই মানটা কিন্তু সমান না। সাপোজ আমাদের এই ইটা কি ছিল, এটা ছিল বেশি, আর অবশ্যই কি এই ইটা কম, তার কারণ কি, কিছু পরিমাণ একটা সে ভিতরে শোষণ করে ফেলছে। এখন দেখো ভাইয়া, ই এর সাথে আমাদের ল্যামডার সম্পর্ক কি? এই যে ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, অবশ্যই ভেলোসিটি অফ লাইট কনস্ট্যান্ট, এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক, সেটাও কনস্ট্যান্ট, তাহলে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের ই যদি কমে, ল্যামডা অবশ্যই কি বাড়বে, আর ই যদি বাড়ে, ল্যামডা অবশ্যই কি কমবে। তার মানে প্রথমে তুমি ইউভি, ইউভি কিনা যেটার রেঞ্জ হচ্ছে 200 থেকে 400, এই 200 থেকে 400 ন্যানোমিটার এরকম রেঞ্জের একটা আলো তুমি এর মধ্যে দিয়ে ফেললা। ফেলার পর দেখা গেল যে যেহেতু সে কিছু পরিমাণ শক্তি শোষণ করে নিছে, তাই তার ইটা কমে গেছে, যে আলোটা বের হয়ে আসছে। ই কমে যাওয়ার কারণে কি হয়েছে, সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, ল্যামডাটা আমাদের এখানে বেড়ে গেছে। এই যে দেখো, ল্যামডাটা দেখলেই বুঝে ল্যামডাটা এখানে বেড়ে গেছে। যেমন আমাদের দৃশ্যমান আলোর যে ল্যামডা, সেটা হচ্ছে অলমোস্ট 400 থেকে 700। তো বেসিক্যালি এই যে যে ল্যামডাটা আমি এখানে পাই, ওই ল্যামডা থেকে আমি আসলে শনাক্ত করতে পারি, মানে যেটা বের করতে পারি, সেটা হচ্ছে ওর ঘনমাত্রা। এবার ফাইনালি যদি সহজ কথা বলি, যে আমরা এতক্ষণ যে থিওরিটিক্যাল কনসেপ্টটা দেখলাম, যে এ ইকুয়ালস টু ইপসাইলন সি এল, এখান থেকে যে আমরা ঘনমাত্রাটা বের করি না, সেটা আসলে একটা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি মিটার যেটা আছে, সেটা ব্যবহার করলে সে আমাকে আনসারটা দিয়ে দেয়। আবারও বলতেছি ব্যাপারটা, যে আমি যদি ইউভি রে পাস করি ওর মধ্য দিয়ে, তখন হচ্ছে যে যেহেতু ও শক্তি শোষণ করে, ই কমে যাওয়া মানে ল্যামডা বেড়ে যাওয়া,
ল্যামডাটা তাহলে কার বেশি? ইউভির থেকে বেশি হচ্ছে ভিজিবল, অতি বেগুনি রশ্মি থেকে ভিজিবল বা দৃশ্যমান, দৃশ্যমানটার বেশি। তাহলে কি হচ্ছে, এখান থেকে ওর ল্যামডাটা দেখে আমি ওই ওর ঘনমাত্রাটা বের করতে পারি। ওই যে অনেকটা আমাদের এখানে কম্পিউটারাইজ ডাটা আর কি, বিয়ার ল্যাম্বার্টের সূত্র যেটা আমরা মানে নর্মাল হাতে কলমে ম্যাথ করা দেখলাম, সেটারই আসলে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার বলা হয়। আচ্ছা, তো চলো আমরা এবার সামনের দিকে যাই। এবার আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির একটা ছোট্ট জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখতেছি। খুব ছোট্ট একটা জিনিস, আমাদের আশা করি মনে আছে আইআর এর সময় আমরা একটা এরকম দেখছিলাম। তো এইখানে দেখো যেটা বলছিলাম যে সম্পর্ক যেটা স্থাপন করা হয়, এই পাশে নেওয়া হয় হচ্ছে ল্যামডা আর এই পাশে নেওয়া হয় হচ্ছে অ্যাবজর্বেন্স। সো এরকম কমপ্লিকেটেড একটা গ্রাফ আসে। এই গ্রাফের মিনিং তোমার এখন বোঝা লাগবে না, এটা তুমি যদি কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি এই ধরনের সাবজেক্টগুলায় বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে না, ফার্মেসি, এইসব সাবজেক্টে যদি তুমি অনার্স মাস্টার্স করো তখন এমনিতেই প্র্যাকটিক্যাল করা লাগবে এগুলার, ঠিক আছে? আচ্ছা, তো তখন তুমি এগুলা শিখবা। বাট আপাতত একটা জিনিস বুঝো যে আমরা এখানে একটা আলোর সোর্স থাকে, এই এটা হচ্ছে আমাদের একটা ল্যাম্প, এটা হচ্ছে টাংস্টেন ল্যাম্প, দুইটা আলোর সোর্স থাকে। তো সেটা ফিল্টারের মধ্যে দিয়ে নেওয়ার পরে কি হয়, ওই আলোটা এক বর্ণী হয়ে যায়। আবারও বলছি, মনে আছে মনোক্রোমেটিক আলো ফেলতে হয়। কারণ কি ভাইয়া, দেখো এই যে একটু দেখো, এই যে সম্পর্ক যেটার উপর ভিত্তি করে বলতেছো, E ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। আমি ক্লাসের শুরুতে যেটা বলছিলাম, এই মনে করো আমাদের ল্যামডা লাল আলোর জন্য একরকম, তাই না? আবার ল্যামডাটা বেগুনি আলোর জন্য আরেক রকম, তাই না? এক একটার জন্য এক এক মান। সো তুমি যদি এখানে একটা মিশ্র আলো পাঠাও যেটা ল্যামডার মান আলাদা, তখন কিন্তু ই এর মানও আলাদা আলাদা হবে। সো গ্রাফটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে, কিছুই আসলে বাইর করতে পারবা না। এই জন্য খুব সিম্পলিফাইড করে তুমি এখানে এক বর্ণী আলো পাঠাও। এক বর্ণী দেন সেটা হচ্ছে যে স্যাম্পলের মধ্য দিয়ে যায়, মানে তুমি যার সিটা বের করতে যাচ্ছ কোন ফর্মুলার সাহায্যে, এ ইকুয়ালস টু ইপসিলন সি এল। তো এই কষ্টটাই তোমার করা লাগে না, এই কষ্টটাই তোমাকে কম্পিউটার ডাটা অ্যানালাইজ করে দিয়ে দেয়। আর এই যে ডাটা প্রসেসিং, ফটো ডায়োড, এগুলো এখন আপাতত লাগবে না, খুব সহজ একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখো। আর আচ্ছা, রেফারেন্সটা কি জন্য লাগে? রেফারেন্স হচ্ছে কিছু একটার সাথে তুলনা করা লাগে, একটা নরমাল কিছু একটার সাথে তুলনা করা লাগে, তুলনা করে বুঝতে পারে যে আচ্ছা ওইটা থেকে বেশি বা কম। তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এই ডাটাটা একটা চার্টে থাকে, সেটার সাথে তুলনা করে আমরা আসলে বলতে পারি যে এই যে আমরা যে নমুনাটা নিছিলাম তার ঘনমাত্রাটা আসলে কত। এটাই সহজভাবে এটা মনে রাখলেই হবে। তো এবার আসো আমরা ক্রোমাটোগ্রাফি নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলবো। আমাদের ক্লাস মোটামুটি একদম শেষের দিকেই, সময় মতোই শেষ হবে আশা করি, এবং এগুলো খুব সহজ জিনিসপত্র নিয়ে কথাবার্তা হবে। ক্রোমাটোগ্রাফি বেসিক্যালি এটা হচ্ছে পৃথকীকরণ। ক্রোমাটোগ্রাফির যে টার্মটা সেটা হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণ মানে কি? আলাদা করা। আলাদা করা বলতে তোমার কাছে ধরো একটা মিশ্রণ আছে, মিশ্রণে আছে হচ্ছে এ আর বি, এই দুইটা জিনিস। সো ক্রোমাটোগ্রাফি দিয়ে তুমি যেটা করো, এ প্লাস বি এদেরকে আলাদা আলাদা করে পাও। খুব সহজ একটা কনসেপ্ট। যে তাহলে আমরা কি বুঝলাম, ক্রোমাটোগ্রাফি হচ্ছে পৃথকীকরণ এবং কি আলাদা করা। একটা মিশ্রণ আছে যেখানে এ বি আছে বা এ বি সি তিনটা জিনিস আছে, তাদেরকে তুমি এখন আলাদা করতে চাচ্ছ। আচ্ছা না ভাইয়া, এটা থেকে কোশ্চেন যে অনেক বেশি কিছু আসে তা না, বাট ওই যে এমসিকিউ টেমসিকিউ টুকটাক চলে আসতে পারে, তো তাই তুমি এখন জেনে রাখো তাহলেই হবে। এবং আমরা অনেক ডিপে যে তোমাকে পড়াবো না যতটুকু, কারণ এগুলো এই লেভেলের জিনিস না তো। আর যেহেতু বইতে দেওয়া আছে আর আমরা কোনো কিছু বইয়ের থেকে বাদ দিয়ে পড়াই না, এই জন্যই জাস্ট একটু আলোচনা করা। যেমন আমি যদি তোমাকে বলি এখানে ক্রোমাটোগ্রাফিতে কোশ্চেন কোনটা থেকে আসে সেটা বলি, তোমার প্রথম পত্রের গুণগত রসায়নে দেখবা তিনটা টাইপের ক্রোমাটোগ্রাফি আছে। একটু আমি এই ব্যাপারটা কনফিউশনটা ক্লিয়ার করে নিই, অনেকেই কনফিউজড হয় স্টুডেন্টরা, জানি না এটা কি জন্য করছে, বাট অনেকেই এটা নিয়ে কনফিউজড হয়। যে গুণগত রসায়নে তুমি দেখবা যে পেপার ক্রোমাটোগ্রাফি, আমার মনে হয় অনেকে ল্যাবে এটা করছো পেপার ক্রোমাটোগ্রাফি, আমরা এনডিসি তে থাকতে করছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রথম পত্রের গুণগত রসায়নে আছে। সো ওগুলা কিন্তু আবার একদম মানে ফেলনা না, ওগুলা ইম্পর্টেন্ট। প্রথম পত্রের গুলা থেকে কোয়েশ্চেন আসে কিন্তু। ক্রোমাটোগ্রাফির সংজ্ঞা বা ওই যে আরএফ বের করতে বলা, ওইদিকে যাচ্ছি না, বাট ওইটা অনেক ইম্পর্টেন্ট। বাট দেখা গেছে কি এখানে যে দুটো ক্রোমাটোগ্রাফি নিয়ে কথা বলবো সেগুলো থেকে একটু কম আসে, ওই জন্য কম যেহেতু আসে কমের মধ্যেই আমরা কথাবার্তা গুলা বলবো। তো এখন বাজে মনে করো 34, আমাদের ক্লাস তো 45-এ শেষ, যদিও নামাজের ব্রেক 10 মিনিটের ছিল। তো ধরো 45 বা 47 শেষ হয়ে যাবে, জাস্ট 5 মিনিট 5 মিনিট দুইটা নিয়ে একটু কথা বলবো, তো এটা একটু শুনে যাও।
তো সর্বপ্রথম এই রুশ বিজ্ঞানী সোয়ে, উনি আসলে একজন উদ্ভিদ বিজ্ঞানী, উনি কি করছে, পাতাকে বাটছে, পাতাকে বেটে এরকম একটা কাগজ নিছে, কাগজের মধ্যে সেটার একটা ফোঁটা দিছে, ওই একটা ফোঁটা দেওয়ার পর সেটাকে যখন পানির মধ্যে রাখছে, দেখা গেল যে এই যে আলাদা আলাদা কালারে জিনিসটা আলাদা হয়ে গেছে। তো জিনিসটা যেহেতু সর্বপ্রথম আলাদা করা হয়েছিল কালার দিয়ে, ওই জন্য ওখান থেকে এই যে ক্রোম, ক্রোম শব্দটার মানে হচ্ছে কালার, কালার দিয়ে সর্বপ্রথম আলাদা করা হয়েছে, তো তাই এটাকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। তো এটা অনেক আগের আইডিয়া ছিল, বাট মডার্ন ক্রোমাটোগ্রাফিতে দেখা যায় যে সবকিছু কালার দিয়ে কিন্তু আমার চেঞ্জ করা হয় না, এই যে আলাদা যে করার ব্যাপারটা সবকিছু কালার দিয়ে করা হয় না। তাহলে একটা জিনিস দেখবো আমরা, তুমি আপাতত এতটুকু মনে রাখো, এখানে দুইটা দশা থাকে, একটা হচ্ছে স্থির, স্থির কি, যে চলে না, আর একটা হচ্ছে কি, সচল, যে চলে। খুব সহজ জিনিস কিন্তু। একটা হচ্ছে, আচ্ছা টুডু স্যারের কাছে করছো তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। টুডু স্যার হচ্ছে আমাদের এনডিসির প্র্যাকটিক্যাল ল্যাবের একজন মানে মহান ব্যক্তিত্ব, কেমিস্ট্রি ল্যাবের। আচ্ছা, তো স্থির দশা থাকে আর সচল দশা থাকে, এই দুইটা থাকে। তাহলে দেখো এবার গ্যাস ক্রোমাটোগ্রাফিটা একটু বুঝাই। আচ্ছা, তার জন্য আমার একটু একটা জিনিসের সাহায্য নেওয়া লাগবে, একটু আমি স্ক্রিনটা শেয়ার করে আবার দিচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি একটু। আচ্ছা, সো ওখানে গিফটটা প্লে হয় না, তো তাই এখানে দেখাচ্ছি। এই যে দেখো, দেখতেছো এই উপরে যে তুমি কণাগুলো দেখতেছো না, খেয়াল করছো কি, তারা যত ভিতরের দিকে যাচ্ছে এরপর তারা আলাদা হয়ে বের হচ্ছে, খেয়াল করছো ব্যাপারটা? এই যে কি হলো, এখানে আমার দুইটা আলাদা আলাদা গেছিল, এই যে নীলটা আর ধরো হলুদটা, এরপর কি তারা আলাদা আলাদা হয়ে বের হয়েছে, এখান দিয়ে গেল, দেন তারা এই যে আলাদা হয়ে বের হচ্ছে। সো ঘটনা যেটা ঘটে যে, এবং দেখো হলুদটা যখন আগে বের হয়, আগে বের হওয়ার কারণে কি হচ্ছে, হলুদটা আগে একটা পিক দিচ্ছে, দেখছো এরকম হলুদটা আগে একটা পিক দিচ্ছে, তারপর নীলটা যেহেতু পরে বের হচ্ছে, নীলটা পরে একটা পিক দিচ্ছে। তো এইভাবে আমরা কম্পিউটারের ডাটা অ্যানালাইজ করে আলাদা করি যে হ্যাঁ এখানে কি কি জিনিস আছে। এবার আমি তোমাকে সিম্পল এর গঠনটা বলি। এখানে একটা ক্যারিয়ার গ্যাস থাকে, ক্যারিয়ার গ্যাসটা সাধারণত একটা নিষ্ক্রিয় গ্যাস হয়, ক্যারিয়ার গ্যাসটা সাধারণত একটা নিষ্ক্রিয় গ্যাস হয়। নিষ্ক্রিয় গ্যাস বলতে কারা, হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা হয়। তো এখন তুমি কি করলা, এখানে একটা স্যাম্পল দিলা, স্যাম্পল কি, স্যাম্পলটা আসলে একটা মিক্সচার। যদি বলি কার মিক্সচার, দেখো নাম হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, তার মানে তুমি এখানে কাকে আলাদা করো, তুমি এখানে আসলে আলাদা করো হচ্ছে গ্যাসকে, এই জন্যই এটার নাম হচ্ছে আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি। সো এই যে একাধিক গ্যাসের মিশ্রণ আছে, যেমন এখানে কার কার কথা বলছে, ননেন আর ডেকেন। তো বেসিক্যালি দেখো ভাইয়া, ননেন আর ডেকেন এরা তো আমাদের লিকুইড হিসেবে থাকে, আমরা তো এটা জানি তাই না, নন আর ডেকেন তো আসলে আমাদের গ্যাস হিসেবে থাকে না। এই জন্য যেটা করা হয় যে প্রথমে এদেরকে একটা ওভেনের মধ্যে দিয়ে পাস করা হয়, অনেক বেশি হিট দেওয়া হয়, এবং হিট দিয়ে এই ইনজেক্টর পোর্ট দেখতেছো না, এই পোর্ট দিয়ে মনে করো আমাদের স্যাম্পলটাকে এখানে ঢুকানো হয়েছে। এখন আসি, এই নিষ্ক্রিয় গ্যাসটার আসলে কাজ কি, আমি এখানে কেন এখানে নিষ্ক্রিয় গ্যাসটাও ফ্লো করা লাগতেছে। বেসিক্যালি আমাদের নিষ্ক্রিয় গ্যাস ও হচ্ছে এখানে একটা বাহক গ্যাস, ওই যে ক্যারিয়ার গ্যাসের বাংলা হচ্ছে বাহক, মানে ও যেহেতু অনেক হালকা হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে ও হালকা হয়, আর আরেকটা হচ্ছে নন রিঅ্যাক্টিভ। নিষ্ক্রিয় যেহেতু স্বাভাবিক, ও কিন্তু রিয়াকশন করে না। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসটা কি করে, এখানে আমাদের এই ফ্লোটা এভাবে মেনটেন করে গ্যাসের। তাহলে আমি যে গ্যাসগুলা দিলাম, মনে করো এখন যদি আমি একটু কালার দিয়ে বুঝাই, আমার কাছে এখানে দুইটা গ্যাস আছে, কালারটা চেঞ্জ হচ্ছে না কেন জানি একটু। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমার কাছে এখানে দুইটা গ্যাস আছে, সাপোজ একটার রং হচ্ছে এরকম, হ্যাঁ এই কালারটা, আর আরেকটা হচ্ছে এভাবে, প্রবলেম হলে তো আসলে আরেকটা হচ্ছে ধরো এই কালারের। সো দুইটা আলাদা আলাদা গ্যাস আছে। এখন বেসিক্যালি আমি যেটা করলাম, এই যে নিষ্ক্রিয় গ্যাস বা একটা বাহক গ্যাস দিয়ে যখন এই কলাম দিয়ে ফ্লো করতেছি দুইটা গ্যাসকে, তখন কি হচ্ছে, এই পথটা যেহেতু আমার পেঁচানো পেঁচানো একটা পথ, তুমি একটু চিন্তা করো, দুইটা গ্যাস কিন্তু এখানে সমানভাবে ফ্লো হবে না। আমি যদি একটু সহজভাবে বলি, যে এই যে বাঁকানো যে পথটা আছে, এই বাঁকানো পথ দিয়ে মধ্যে দিয়ে ইজিলি যেতে পারবে, ধরো আমাদের এ আছে আর বি আছে, যে হচ্ছে হালকা সে যাইতে পারবে আসলে ফাস্ট, আর যে কিনা একটু ভারী সে যাবে হচ্ছে একটু স্লো।
তো বেসিক্যালি কি করলাম আমি, আমার এখানে ক্যারিয়ার গ্যাস হচ্ছে, সে ক্যারিয়ার গ্যাসের কাজ কি, এখানে ফ্লোটা মেইনটেইন করা। ওভেনের কাজ কি, যদি লিকুইড থাকে সেটাকে একটা গ্যাস বানানো। তাহলে আমাদের কি হচ্ছে, এখান থেকে দুইটাই, ওই লালটা বলো হলুদটা বলো, এ বি দুইজনে কি হবে, ঘুরতে ঘুরতে এখান দিয়ে আসলে যাবে। দেন একটা হচ্ছে আমাদের কি, হলুদটা, ধরো সে হচ্ছে হালকা, এই জন্য ওকে তুমি আগে পাবা, হলুদটা আলাদা হয়ে গেল। তারপর তোমার লালটা যেটা ছিল, ওকে তুমি এখানে পরে পাবা। যেহেতু আমার এখানে পেনটা চেঞ্জ করতে সমস্যা হচ্ছে, ওইটা এসে এসে চলে যাচ্ছে, আচ্ছা আসছে। তাহলে দেখো, আগে তুমি হলুদটাকে পেয়ে গেলা, কারণ ও হালকা ছিল। আর এই যে পেঁচানো ঘোরানো পথ দিয়ে ভারীটা একটু লেটে আসতেছে, তাই তুমি ভারীটাকে এখানে পরে পাইছো। সো বেসিক্যালি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কিছুই না, এটা আসলে দুটা গ্যাসকে আলাদা করা হয়। এন্ড গ্যাসকে যে আলাদা করলাম না, এটার সাথে সিএনজির কোনো সম্পর্ক নাই, এর সাথে সিএনজির কোনো সম্পর্ক নাই। তো এটা হচ্ছে কম্পিউটারের ডাটা অ্যানালাইসিস করে আমরা আসলে এই যে যে গ্রাফগুলা পাই, এই গ্রাফগুলো থেকে আসলে আমরা বুঝতে পারি যে এখানে কোনটা আমার কোন গ্যাস আছে। আমার স্লাইড সমস্যা করতেছে কেন জানি, আচ্ছা এটা অফ করি, আমরা ওইটাতেই যাই, স্লাইডটা একটু সমস্যা করতেছে কি জন্য জানি। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে বেসিক্যালি এই ধর্মের উপর ভিত্তি করেই যে যে হচ্ছে হালকা সে আগে বের হয়ে আসলো, আর যে হচ্ছে ভারী সে হচ্ছে পরে বের হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি গ্যাস ক্রোমাটোগ্রাফির প্রিন্সিপাল। এবার হচ্ছে যে এখানে আমি যদি বলি যে এই যে এই কালারের যে বলটা, সেটা হচ্ছে আমাদের এখানে যে একটু ব্রাইট ব্লু কালার, যে কালারটা দেখতেছো লাইট যেটা, সেটা হচ্ছে এখানে বলতে পারি যে সবার আগে বের হবে, যে হালকা। তারপর এখানে যেই এই যে পিঙ্ক কালারের যে বলটা আছে সেটা হচ্ছে মিডিয়াম, সেটা একটু পরে বের হবে। আর আমাদের এখানে হেভি যেটা, সেটা আরো পরে বের হবে। তার মানে এখানে যদি আমরা টাইম দেখো, এটা হচ্ছে নিজের কি আছে, টাইম আছে। সো টাইমের সাপেক্ষে যদি দেখি, আমি মনে করো এখানে একটা গ্রাফ দেখবো, তারপর মনে করো এখানে এরকম আরেকটা গ্রাফ দেখলাম, আর মনে করো আরেকটা গ্রাফ দেখলাম। তাহলে দেখো, যে যত আগে বের হবে সে আসলে তত হালকা ছিল, আর যে যত পরে বের হইছে সে আসলে তত ভারী ছিল। এটা একটা। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটার মাধ্যমে আইডেন্টিফাই করা যায়, এই যে এই গ্রাফটার ক্ষেত্রফল যত বেশি হয়, এটার এরিয়া যত বেশি, এরিয়া যত বেশি, তার মানে কি, তার পরিমাণটা ওইখানে তত বেশি ছিল, পরিমাণটাও ওইখানে তত বেশি ছিল। দেখো তো কথাটা বুঝে যায় নাকি? আমি যেটা বললাম যে একটা হচ্ছে টাইম, যে যেটা আমার যত কম সময়ে পিক দিছে, তার মানে সেটা তত আগে বের হইছে, সেটা তত হালকা। এটা একটা ইনফরমেশন পাওয়া যায়। আর এই যে এই ক্ষেত্রফলটা যত বেশি হয়, আমি কি বলতেছি, ওই যে মিশ্রণটা, মিশ্রণে আমাদের ওই গ্যাসের পরিমাণটা তত বেশি ছিল। তাহলে এই যে এ বি সি তিনটা আছে, হালকাটা সবার আগে পিক দিবে, ভারীটা সবার পরে পিক দিবে, আর এই ক্ষেত্রফল যত বেশি হবে তার পরিমাণটা তত বেশি ছিল। সো এটাই ছিল আসলে গ্যাস ক্রোমাটোগ্রাফি। আলটিমেটলি তুমি কি করছো, তুমি এখানে আলাদা করছো, সহজ ভাষায় যদি বলি, আলাদা কাকে কাকে করছো, একাধিক গ্যাসের মিশ্রণকে। এবং তুমি শুধু আলাদাই করো নাই, তুমি আলাদা করার সাথে সাথে তাদেরকে শনাক্তও করতে পারছো। সো ক্রোমাটোগ্রাফির এটাই হচ্ছে মানে অনেক ব্যবহার আছে। লিটারালি অনেক ধরনের যে বায়োকেমিক্যাল সাবস্টেন্স গুলা বা বায়োমলিকিউল যেগুলো আছে, অনেক কিছুকে আসলে এভাবে শনাক্ত করা যায়। আচ্ছা, সো আসো আমরা ফাইনালি দেখে ফেলি হচ্ছে আমাদের এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফি। দেখো যেটা বলতেছিলাম, যে এই যে এত এত জিনিসপত্র, ক্যারিয়ার গ্যাসের কাজটা কি হলো তাহলে, এই যে ক্যারিয়ার গ্যাসটা এখানে ফ্লো করতে সাহায্য করছে। আমাদের তো এই গ্যাসগুলা প্রত্যেকটাই কি অনেক ভারী ভারী। সো তুমি যদি মানে ব্যাপারটা অনেকটা এরকম ভাবে চিন্তা করো, মনে করো তোমার কাছে একটা পাইপ আছে, ঠিক আছে, এই পাইপের মধ্যে এখানে ভারী ভারী কিছু জিনিস এইভাবে পাস করতেছে। এখন তুমি যদি এখানে কিছু একটা ফ্লো করো, যদি এখানে কিছু একটা ফ্লো করো, সাপোজ পানি, পানি ফ্লো করি, তাহলে কি দেখা যাবে যে এরা আরো ফাস্ট বের হবে। সো ক্যারিয়ার গ্যাসের কাজ হচ্ছে জিনিসটার ফ্লোটাকে মেইনটেইন করা। যে কোনো গ্যাসকে আলাদা করা পসিবল না, মোস্টলি হচ্ছে যে কিছু কন্ডিশন আছে এখানে কাদেরকে আলাদা করা যাবে। মোস্টলি জেনে রাখো যারা হচ্ছে অর্গানিক, তাদেরকে আলাদা করা যায়। এখানে কিছু আরো ব্যাপার স্যাপার আছে, সো এগুলো তোমাদের লাগবে না। ইন্টার লেভেলে কত ঘন্টা পড়তেন, আচ্ছা এগুলো পড়ে, এই পড়ার মাঝখানে এটা কি করছে। তো দেখো, গ্যাস ক্রোমাটোগ্রাফি এটা পুরাটাই মেশিনে করা হয়। ছবিটা এই জন্য দেওয়া তোমাদেরকে এটার গুরুত্বটা বোঝানো, যে আমরা আসলে কত সিম্পলি পড়তেছি এই লেভেলে। বড় যখন তুমি হবা, সেটা আসলে তুমি ডিটেলসে যে শিখতে পারবা। এবং এটাই বললাম, ল্যাবে তুমি যদি কেমিস্ট্রিতে এগুলা নিয়ে পড়াশোনা করো, তখন দেখা যাবে এক্সপেরিমেন্টটাও তুমি করতেছো। আচ্ছা আসলে এবার হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা আসলে কিছু না, গ্যাসটা যদি বুঝে থাকো সেম জিনিস। এখানে আমি ওইটাতে গ্যাসকে আলাদা করছি, আর এখানে আমি লিকুইডকে
আলাদা করব, আলাদা করব। So, আমি একটু তুলনা করে করে পড়ে দিচ্ছি, দেখো এটাকে হাই পারফরমেন্সের জায়গায় অনেক সময় হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলা হয়। দেখো ঘটনা যেটা ঘটছে যে তখন তুমি এই যে এখানে তুমি ইনজেক্টর দিয়ে কি ইনজেক্ট করলা, তুমি আসলে স্যাম্পলটা দিলা। স্যাম্পলটা তাহলে কি, স্যাম্পলটা তাহলে হচ্ছে ওই যে মিক্সচার, একাধিক জিনিসের মিক্সচার আছে, তাই না? তাহলে এই যে মিক্সচার, আলটিমেটলি আইডিয়াটা কি, মিক্সচার পাঠাইছো তারা আলাদা হবে, আইডিয়াটা সেম। জাস্ট এতটুকু যে এখানে আমরা একটা সলভেন্ট ব্যবহার করি, ওই গ্যাস ক্রোমাটোগ্রাফিতে এখানে আমি ব্যবহার করছিলাম ক্যারিয়ার গ্যাস। একটা সলভেন্ট ব্যবহার করি এখানে, যে সলভেন্টটা কি করে, এই পাম্প কি করে, প্রেসার ক্রিয়েট করে। সো সে অনেক উচ্চ প্রেসারে, অনেক হাই প্রেসারে এখান দিয়ে আমাদের এই যে নমুনাটা আছে তাকে ফ্লো করে। এখন দেখো খুব সহজ একটা আইডিয়া, আমাদের এই যে এইখানে যে এইচপিএলসি যে কলামটা থাকে সেটা অনেক চিকন থাকে, অনেক চিকন থাকে। তো মনে করো আমাদের এখানে দুই ধরনের কণা আছে, একটা ধরো সাইজ হচ্ছে এরকম, হ্যাঁ, আর একটা ধরো সাইজ হচ্ছে এরকম আর একটু বড়। তো স্বাভাবিকভাবে এই এই যে ইনজেক্টরে যখন তুমি দুইটাকে ইনজেক্ট করছো মিক্সচারটাকে, তার মধ্যে যেটা দেখা যাবে, যেটা ছোট সেটা কি দেখা যাবে, আগে এখানে ঠুস করে এই যে আগে এইভাবে বের হয়ে যেতে যাবে। আর যে বড় সে কিন্তু আসলে সাইজের কারণে ছোটটার আগে বের হইতে পারবে না। সো এইটাই আবার তুমি কম্পিউটার অ্যানালাইজ ডাটা থেকে এই ধরনের কিছু এরকম ডাটা দেখবা, সেটা থেকে তুমি আসলে আইডেন্টিফাই করতে পারলা। সো দুইটার প্রিন্সিপাল আসলে খুবই সিমিলার, একটাতে তুমি গ্যাসকে সেপারেট করছো, আরেকটাতে তুমি লিকুইডকে সেপারেট করছো। আর হাই পারফরমেন্স কেন, তার কারণ এখানে অনেক হাই প্রেসার ইউজ করা হয়, ওখান থেকে আসলে এই ব্যাপারটা আসছে। আর পুরো ব্যাপারটা হচ্ছে পৃথকীকরণে। সো এই তো, এখানে আমরা কলমের মধ্যে দিয়ে পাস করি, কলমের মধ্যে দিয়ে এই যে মনে করো এই হলুদটা একটা, আর এটা ধরো হচ্ছে আমাদের কমলাটা, এটা ছোট একটা। সো ডিটেক্টরে দেখা যাবে যে কমলাটা আগে আসছে, তাই কমলাটা এরকম একটা পিক দিবে এখানে। আর দেখা যাবে যে আমাদের হলুদটা পরে আসতেছে, কমলাটার পরে আসতেছে, যেহেতু ও একটু বড় তাই দেখা যাবে যে ও পরে পিক দিছে। এতটুকু বুঝলেই হবে আপাতত। আচ্ছা, সো লাস্ট ফাইনালি এটাই হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটাও এই বিশাল একটা মেশিন দিয়ে এইভাবে করা হয়। আবারও যে এগুলা খুবই দামি এক্সপেন্সিভ জিনিস, আমরা জাস্ট এখানে খুব বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখতেছি। বড় হইলে তুমি এটার ডিটেলস বা এটা দিয়ে কিভাবে কাজ করে সবই আসলে দেখতে পারবা। দেখছো আমাদের 47-এর মধ্যে দিয়ে এটা শেষ হয়ে গেছে। মানে আজকে নামাজের ব্রেক 10 মিনিট দেওয়ার পরেও তার আগেই কিন্তু ক্লাসটা মানে 1 ঘন্টা 50 মিনিটে শেষ হয়ে গেছে, যেটা বলছিলাম মোটামুটি। আর তোমাদের কোয়েশ্চেন আনসার টুকটাক দিছি, তো চ্যাট